মুম্বাইয়ের শোরগোলেও শোয়া গিয়েছিল সেই কণ্ঠস্বর যা কোটিপতি রাজেশ খান্নার জীবনকে চিরতরে বদলে দেবে। এক অচেনা ছেলে, ছেঁড়া পোশাকে, ধুলোয় মাখা, তার গাড়ির জানালার দিকে তাকিয়ে থাকে এবং বলে, সাহেব, আমি আপনার স্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিতে পারি। রাজেশ খান্নার হৃৎস্পন্দন থেমে যায়। তার স্ত্রী মীরা, যিনি হঠাৎ করে তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, যাকে বিশ্বের সেরা ডাক্তাররাও সুস্থ করতে পারেননি, এই ছেলেটি কি সত্যিই সেই অসম্ভব কাজ করতে পারে? কিন্তু এটা শুধুই একটি প্রতিশ্রুতির শুরু। যখন রাজেশ এবং মীরা এই রহস্যময় ছেলেটির সাথে তাদের যাত্রা শুরু করেন, তখন তাদের সামনে এমন কিছু গোপন তথ্য উন্মোচিত হয় যা তাদের পরিবারের ভিত্তিকে নাড়িয়ে দেবে। কারণ মীরার এই অন্ধত্ব কোনো রোগ নয়, বরং একটি ষড়যন্ত্রের অংশ। এমন এক ষড়যন্ত্র যাতে রাজেশের নিজের রক্ত জড়িত। এবং যখন ছেলেটি বলে, সাহেব, আপনার স্ত্রী কি কোনো রোগের কারণে অন্ধ হয়েছেন, নাকি কারো ষড়যন্ত্রের কারণে, তখন রাজেশের পায়ের তলা থেকে মাটি সরে যায়। মুম্বাইয়ের ভিড়ভাট্টা রাস্তায় গাড়ির শোরগোলের মধ্যে একটি কালো মার্সিডিজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরের নিস্তব্ধতা বাইরের শোরগোলের সম্পূর্ণ বিপরীত ছিল। রাজেশ খান্না মুম্বাইয়ের অন্যতম ধনী ব্যবসায়ী। তার স্ত্রী মীরার দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল যন্ত্রণা এবং হতাশা। মীরার চোখ খোলা ছিল, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছিল না। 6 মাস আগে হঠাৎ আসা এই অন্ধত্ব তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। রাজেশের হাত অজান্তেই কাঁপছিল যখন তিনি মীরার হাত ধরলেন। আজও কি কোনো আশা নেই? মীরা ফিসফিস করে জিজ্ঞেস করল। তার কণ্ঠে পরাজয়ের ছাপ ছিল। রাজেশ কিছু বলতে পারলেন না। তার গলায় কিছু যেন আটকে গেল। গতকালই তিনি লন্ডনের বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞের সাথে ভিডিও কলে কথা বলেছিলেন, যিনিও মীরার অন্ধত্বকে অসমাধানযোগ্য রহস্য বলেছিলেন। এক মুহূর্তের জন্য রাজেশের মনে হলো যে গাড়ির ভেতরে বাতাস কমে গেছে। তার বুকে চাপ বাড়ছিল। হঠাৎ তার নজর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ছোট ছেলের দিকে পড়ল, যে ছেঁড়া পোশাকে এবং খালি পায়ে ছিল। ছেলেটির চোখে কিছু অদ্ভুত ছিল, এমন কিছু যা রাজেশকে অস্বস্তি দিচ্ছিল। ছেলেটি কি তাকেই ঘুরে দেখছিল? ট্রাফিক সিগন্যালে গাড়ি থামতেই ছেলেটি দৌড়ে তাদের গাড়ির কাছে এলো। রাজেশ ভাবলেন যে সে ভিক্ষা করতে এসেছে, তাই তিনি ড্রাইভারকে গাড়ির কাঁচ না নামানোর ইশারা করলেন। কিন্তু ছেলেটি কিছু অদ্ভুত কাজ করল। সে সরাসরি মীরার দিকে তাকালো, যেন সে তার অন্ধ চোখের আড়ালে লুকিয়ে থাকা ব্যথা পড়তে পারছিল। তারপর সে তার ছোট্ট আঙুল দিয়ে কাঁচের ওপর আলতো করে টুকটুক করল। রাজেশ রাগে ভরে নিজেই কাঁচটা কিছুটা নামালেন এবং বললেন, কি চাই? ছেলেটির উত্তর শুনে রাজেশের পুরো শরীর যেন হিম হয়ে গেল। সাহেব, আমি আপনার স্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিতে পারি। ছেলেটির কণ্ঠে এত আত্মবিশ্বাস ছিল যে রাজেশের মুখ খোলা রয়ে গেল। মীরা রাজেশের হাতে হঠাৎ আসা কম্পন অনুভব করল। কি হলো? সে জিজ্ঞেস করল, তার অন্ধ চোখ দুটোকে রাজেশের কণ্ঠস্বরের দিকে ঘুরিয়ে। রাজেশের জিভা যেন তালাবন্ধ হয়ে গেছে। তিনি ভাবছেন যে এই অচেনা ছেলেটি, যার কাপড় ছেঁড়া, যার মুখে ধুলো জমা, সে কিভাবে এমন প্রতিশ্রুতি দিতে পারে যে সে সেই কাজ করে দেবে যা বিশ্বের সেরা ডাক্তাররাও করতে পারেননি। এটা ছিল অসম্ভব, মূর্খতাপূর্ণ। কিন্তু তারপরেও তার চোখের সামনে ছেলেটির মুখ ধূসর হচ্ছিল না। সেখানে কিছু ছিল, এমন কিছু যা একজন নিষ্পাপ শিশুর থেকেও বেশি ছিল। এই ছেলেটি বলছে, রাজেশ কথা শুরু করলেন, কিন্তু নিজের কথা বিশ্বাস করতে পারছিলেন না। মীরার মুখে আশার একটি আলো দেখা গেল। মাসের পর মাস এই প্রথম তার হৃদয়ে দ্রুত স্পন্দিত হতে লাগল, যেন তার কান সেই শব্দগুলো শুনতে চাইছিল যা রাজেশ বলার সাহস পাচ্ছিলেন না। ও কি বলছে? মীরা তার স্বামীর হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করল। পুরো মুম্বাই শহর যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। হর্নের আওয়াজ, মানুষের ভিড়, সবকিছু গায়েব হয়ে গেল। শুধু সেই ছেলেটি ছিল। তার চোখ এবং তার কথাগুলো রাজেশের মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। সে বলছে যে সে তোমার চোখের আলো ফিরিয়ে দিতে পারে। রাজেশ অবশেষে বললেন, তার কণ্ঠে সন্দেহ এবং আশার মিশ্রণ। মীরার ঠোঁট কাঁপতে লাগল। তার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রাজেশ ছেলেটিকে সরানোর জন্য হাত তুললেন, কিন্তু মীরা তার হাত ধরে ফেলল। দাঁড়াও, সে বলল। তার কণ্ঠে এক নতুন দৃঢ়তা ছিল। ওকে ভেতরে আসতে দাও, আমি ওর সাথে কথা বলতে চাই। রাজেশ হতবাক ছিলেন। মীরা কি এই ছেলেটির কথা বিশ্বাস করছে? তবুও তিনি তার স্ত্রীকে নিরাশ করতে পারলেন না। হয়তো এটা শুধু আশার একটি মিথ্যা আলো ছিল, কিন্তু এই সময়ে হয়তো সেটাও কিছু না থাকার চেয়ে ভালো ছিল। ড্রাইভার দরজা খুলল এবং ছেলেটি ভেতরে এলো। তার পা ধুলোয় ভরা ছিল এবং তার হাতে আঁচড়ের দাগ ছিল, কিন্তু তার চোখ
তার চোখগুলো ছিল ভিন্ন। সেগুলো ছিল গভীর এবং জ্ঞানপূর্ণ, এমন চোখ যা কোনো শিশুর হতে পারে না। ছেলেটি মীরার সামনে বসল এবং আলতো করে তার হাত নিজের হাতে নিল। আন্টি, আমাকে আপনাকে সাহায্য করতে হবে, সে ফিসফিস করে বলল। মীরার চোখ থেকে জল পড়তে লাগল। রাজেশ তখনও সতর্ক ছিলেন, কিন্তু তার ভেতরেও কিছু একটা নেমে যাচ্ছিল। তোমার নাম কি? তিনি জিজ্ঞেস করলেন। আরব, ছেলেটি উত্তর দিল। রাজেশের দিকে না তাকিয়ে তার চোখ তখনও মীরার দিকে স্থির ছিল। তারপর আরব বলল, সাহেব, আমি আপনার স্ত্রীকে ঠিক করতে পারি। আমার দিদিমা আমাকে শিখিয়েছেন। রাজেশ ঠোঁট কামড়ালেন। তিনি এটা বিশ্বাস করতে পারছিলেন না। এটা মূর্খতা ছিল। কিন্তু তারপর ছেলেটি এমন কিছু বলল যা রাজেশের হৃৎস্পন্দন বন্ধ করে দিল। কিন্তু সাহেব, আপনাকে প্রথমে কিছু জানতে হবে। রাজেশের চোখে সন্দেহের একটি ঝলক ছিল যখন তিনি ছোট ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। প্রথমে কি জানতে হবে? তিনি অসহিষ্ণুতার সাথে জিজ্ঞেস করলেন, যদিও তার মনে এই প্রশ্ন এলো যে কেন তিনি এই ছেলেটির কথায় মনোযোগ দিচ্ছেন। গাড়ির ভেতরের উত্তেজনা এত ঘন ছিল যে তা অনুভব করা যাচ্ছিল। মীরা তার স্বামীর হাতের ওপর নিজের হাত রাখল, যেন তিনি তার ভেতরে ওঠা ঝড় শান্ত করতে চাইছিলেন। আরব গভীর শ্বাস নিল। তার চোখ এখন রাজেশের দিকে ফিরল। আমার নাম আরব, সে শুরু করল। আমি দক্ষিণ মুম্বাইয়ের ধারাভিতে থাকি আমার দিদিমার সাথে। তার কণ্ঠে একটি অদ্ভুত বিশ্বাস ছিল যা তার বয়সের বিপরীত লাগছিল। আমার দিদিমা একসময় একজন আয়ুর্বেদিক বৈদ্যের কাছে কাজ করতেন। তিনি আমাকে অনেক পুরনো পদ্ধতি শিখিয়েছেন যা আধুনিক চিকিৎসা ভুলে গেছে। রাজেশ অশ্রদ্ধার সাথে তার দিকে তাকালেন। তার মনে শত শত চিন্তা একসঙ্গে আসছিল। বিশ্বের সবচেয়ে বিখ্যাত ডাক্তাররাও মীরার চোখের আলো ফিরিয়ে আনতে পারেননি, আর এই গরিব অশিক্ষিত ছেলেটি যার কাপড় ছেঁড়া, সে দাবি করছে যে সে সেই অসম্ভব কাজটা করতে পারে। হাস্যকর। তবুও তিনি দেখলেন যে মীরার মুখে আশার একটি হালকা হাসি ছিল, এবং তিনি সেই হাসি মুছে দিতে চাইলেন না। আমি শুনছি, রাজেশ বললেন, তার কণ্ঠে অস্বস্তি স্পষ্ট। কিন্তু আমি সতর্ক করছি, যদি এটা টাকা হাতানোর কোনো খেলা হয় তাহলে। না সাহেব, আরব তাড়াতাড়ি আটকে দিল। আমার আপনার টাকার দরকার নেই। সে একটি মুহূর্তের জন্য থামল এবং তারপর বলল, আমি শুধু আপনাকে সাহায্য করতে চাই, কারণ আমার দিদিমা সবসময় বলতেন যে কোনো ব্যথা ঠিক করা সবচেয়ে বড় পুণ্য। মীরা সামনে ঝুঁকে জিজ্ঞেস করল, তোমার দিদিমা, তিনি কি একজন ডাক্তার ছিলেন? তার অন্ধ চোখগুলো আরবের কণ্ঠস্বরের দিকে ঘুরছিল। আরব মীরার হাতের ওপর নিজের হাত রেখে বলল, না আন্টি, তিনি আনুষ্ঠানিক ডাক্তার ছিলেন না, কিন্তু তিনি চিকিৎসকদের থেকেও বেশি জানতেন। সে সেকেন্ডের জন্য থামল এবং তার চারপাশে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, তিনি বলতেন যে অন্ধত্ব সবসময় চোখে শুরু হয় না, কখনো কখনো সেটা আত্মার ভেতর থেকে আসে। মীরার শরীরে হঠাৎ কম্পন হলো, যেন কেউ তার মেরুদণ্ডের ওপর এক টুকরো বরফ রেখে দিয়েছে। সে তার স্বামীর দিকে মুখ ঘোরালো, যদিও সে তাকে দেখতে পাচ্ছিল না। রাজেশ, সে জিজ্ঞেস করল। তার স্বরে এক অকথিত উদ্বেগ ছিল। রাজেশ গলা পরিষ্কার করলেন। গাড়ির ভেতরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। ড্রাইভার রিয়ার ভিউ মিরর থেকে পেছনে তাকালো, কিন্তু রাজেশ তাকে সামনে তাকাতে ইশারা করলেন। তিনি চাননি যে কেউ এই অদ্ভুত কথোপকথনের সাক্ষী হোক। রাজেশ এখনও এই বিচিত্র পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে ছিলেন। তার ভেতরের অহংকার এবং অন্যদের ছোট করে দেখার অভ্যাস, যা ধনী হওয়ার সাথে আসে, তাকে আরবের কথায় মনোযোগ দিতে বাধা দিচ্ছিল। তিনি ভাবছিলেন, এই ছেলেটি কে যে তাকে চ্যালেঞ্জ করছে, কিন্তু ছেলেটির চোখে যে বিশ্বাস ছিল তা তার মনকে বিদ্ধ করছিল। রাজেশের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জেগে উঠছিল, এমন কিছু যা তিনি বুঝতে পারছিলেন না। আপনি হাসছেন সাহেব, আরব মন্তব্য করল। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, শুধু একটি সরাসরি পর্যবেক্ষণ। আপনি ভাবছেন যে আমি একজন বোকা ছেলে। হয়তো আপনি ঠিক বলছেন। সে থামল এবং তারপর যেন নিজের সাথে কথা বলতে বলতে বলল, কিন্তু আমার দিদিমা কখনো ভুল করতেন না। মীরা কথোপকথনের মোড় ঘুরিয়ে জিজ্ঞেস করল, তোমার দিদিমা, তিনি কি বলতেন আমার সম্পর্কে? তার স্বরের সেই আশা ছিল যা কেবল তিনিই বুঝতে পারতেন, যিনি অন্ধকারে মাসের পর মাস কাটিয়েছেন। আরব এক মুহূর্ত ভাবল, তারপর বলল, দিদিমা বলেছিলেন যে কখনো কখনো যাদের আমরা ভালোবাসি তারাই আমাদের অন্ধ করে দেয়, কখনো ইচ্ছাকৃতভাবে, কখনো অজান্তে। সে রাজেশের দিকে তাকিয়ে বলল, আর সেই মুহূর্তে রাজেশের মনে হলো যেন ছেলেটি তার ভিতর পর্যন্ত দেখছে। রাজেশ এ কথাটি ভালোভাবে নিলেন না। তার মন বলতে লাগল যে এই ছেলেটিকে এক্ষুনি বের করে দেওয়া উচিত, কিন্তু মীরার হাত তার হাতের ওপর ছিল এবং তিনি জানতেন যে এই সময় তিনি তাকে নিরাশ করতে পারবেন না। তুমি কি সত্যিই মীরাকে সাহায্য করতে পারো? তিনি জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে সন্দেহ এবং আশার মিশ্রণ ছিল।
আরব চোখ বন্ধ করল, যেন সে মীরার আত্মাকে অনুভব করছে। হ্যাঁ, সে অবশেষে বলল, কিন্তু এটা সহজ হবে না। আপনাকে সত্যের মুখোমুখি হতে হবে সাহেব, আর কখনো কখনো সত্য খুব তিক্ত হয়। মীরা সামনে ঝুঁকে বলল, আমি সব সত্যের মুখোমুখি হতে প্রস্তুত, যদি এতে আমি আবার দেখার সুযোগ পাই। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, যা তার গালে উজ্জ্বল দেখাচ্ছিল। আরব ধীরে ধীরে মাথা নাড়ল। যখন অন্ধত্ব আত্মা থেকে আসে, তখন দেখা প্রথম ধাপ হয় না আন্টি, প্রথমে আপনাকে শুনতে শিখতে হবে। সে দুজনের হাত নিজের হাতে নিল এবং বলল, আমাকে কিছুদিন সময় দিন। আমাকে আপনার বাড়িতে আসতে হবে, আপনার সাথে সময় কাটাতে হবে, এবং তারপর হয়তো আমি সাহায্য করতে পারবো। রাজেশ আরবকে সন্দেহের চোখে দেখলেন। তুমি বলতে চাইছো যে তুমি আমাদের বাড়ি আসতে চাও? একজন অচেনা ছেলেকে আমি আমার বাড়িতে কিভাবে আনতে পারি? তার কণ্ঠে যে উদ্বেগ ছিল, তা একজন ব্যবসায়ীর সতর্কতা দেখাচ্ছিল। কিন্তু আরব উত্তর দেওয়ার আগেই মীরা তার স্বামীর হাত ধরে ফেলল। রাজেশ, দয়া করে আমাকে এই সুযোগ হারাতে দিও না। যদি 1% সম্ভাবনা থাকে, তবে আমি এটা চেষ্টা করতে চাই। তার কণ্ঠে সেই যন্ত্রণা ছিল, যা কেবল তিনিই বুঝতে পারেন, যিনি তার সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়েছেন। রাজেশ তার স্ত্রীকে অস্বীকার করতে পারলেন না। ঠিক আছে, তিনি অবশেষে বললেন, কিন্তু আমি এখনও এটা বিশ্বাস করি না। তিনি আরবের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব, কিন্তু যদি এটা কোনো চাল হয়। এটা কোনো চাল নয় সাহেব, আমি শুধু সাহায্য করতে চাই, যেমন আমার দিদিমা আমাকে শিখিয়েছিলেন। গাড়িটি এগিয়ে যাওয়ার সাথে সাথে রাজেশের মন সন্দেহে ভরে গেল। এই সব কিছু তার বোঝার বাইরে ছিল। একটি ছেলে যে হয়তো স্কুলও শেষ করেনি, সে দাবি করছে যে সে সেই কাজ করতে পারে যা বিশ্বের সেরা চিকিৎসকরা করতে পারেননি। এটা অসম্ভব লাগছিল, তবুও একটি ছোট্ট আশার প্রদীপ তার মনে জ্বলছিল। কয়েক মিনিট ধরে সবাই চুপ ছিল, প্রত্যেকেই নিজের চিন্তায় ডুবেছিল। তারপর হঠাৎ আরব একটি প্রশ্ন জিজ্ঞেস করল, যা বাতাসে বিদ্যুতের মতো চমকে উঠল। সাহেব, আপনার স্ত্রী কি কোনো রোগের কারণে অন্ধ হয়েছেন, নাকি কারোর ষড়যন্ত্রের কারণে? রাজেশের শ্বাস আটকে গেল, যেন কেউ তার পেটে ঘুষি মেরেছে। তার চোখ বড় হয়ে গেল এবং তিনি আরবের দিকে তাকিয়ে রইলেন। তোমার কি মানে? তিনি তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে এখন ভয় ছিল। মীরা রাজেশের হাত শক্ত করে ধরে ফেলল। তার অন্ধ চোখগুলো এখনও আরবের কণ্ঠস্বরের দিকে ছিল। কি মানে? কেউ কি ইচ্ছাকৃতভাবে? তিনি তার বাক্যটি শেষ করতে পারলেন না, যেন সেই চিন্তাটি এত ভয়ঙ্কর ছিল যে তার শব্দে প্রকাশ করা যাচ্ছিল না। আরব কোনো উত্তর দিল না, সে শুধু রাজেশের দিকে তাকালো, যেন সে তার উত্তরের অপেক্ষা করছে। তার চোখে এখন অভিযোগ নয়, বরং একটি গভীর করুণা ছিল। রাজেশের মাথা ঘুরছিল। এই ছেলেটি এমন প্রশ্ন কিভাবে করতে পারল? কিভাবে সে জানতে পারল? এটা কি সম্ভব ছিল যে? না, এমনটা হতে পারে না। মীরার অন্ধত্বের কারণ ছিল একটি রেটিনাল ডিজেনারেশন। ডাক্তাররা এমনটাই বলেছিলেন। এর সাথে কারো ষড়যন্ত্রের কি সম্পর্ক? আমি জানি না তুমি কি বলছো, রাজেশ অবশেষে বললেন। তার কণ্ঠে এখন একটি নতুন তীক্ষ্ণতা ছিল। আমার স্ত্রী একটি রেটিনাল ডিজেনারেশনে ভুগছিলেন। ডাক্তাররা এমনটাই বলেছেন। এর সাথে কারোর ষড়যন্ত্রের কি সম্পর্ক? আরব ধীরে ধীরে মাথা নাড়ল, কিন্তু তার চোখে একটি অদ্ভুত বিশ্বাস ছিল। বুঝতে পারছি সাহেব, তাহলে আপনার স্ত্রীর চাচাতো ভাই এই বিষয়ে কি বলেছিলেন? রাতের নিস্তব্ধতা রাজেশের বিশাল বাংলোতে ছেয়ে গিয়েছিল। ঘড়ির টিকটিক আওয়াজ তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল, যখন তিনি তার শোবার ঘরের জানালা দিয়ে মুম্বাইয়ের ঝলমলে শহর দেখছিলেন। আজকের সন্ধ্যার ঘটনা তার মনে একটি ঝড় সৃষ্টি করেছিল। সেই ছেলে আরবের কথাগুলো, আপনার স্ত্রী কি কোনো রোগের কারণে অন্ধ হয়েছেন, নাকি কারো ষড়যন্ত্রের কারণে, তার কানে এখনও প্রতিধ্বনিত হচ্ছিল। রাজেশ তার স্ত্রী মীরার দিকে তাকালেন, যিনি তার অন্ধ চোখ নিয়ে বিছানায় শুয়েছিলেন। তিনি তার শ্বাসের লয় থেকে জানতে পারছিলেন যে তিনি ঘুমাচ্ছেন না। তুমি ঘুমাচ্ছ না? তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন, বিছানার দিকে এগিয়ে যেতে যেতে। আমি ঘুমাতে পারছি না, মীরা উত্তর দিল। তার কণ্ঠে এক অদ্ভুত আশা এবং ভয়ের মিশ্রণ ছিল। আমি শুধু সেই ছেলেটির কথা ভাবছি, আরবের কথা। সে তার হাত তার কোলে রেখেছিল এবং তার আঙুলগুলো কিছুটা কাঁপছিল। রাজেশ মাথা নাড়লেন, যদিও তিনি জানতেন যে তিনি তাকে দেখতে পাচ্ছিলেন না। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয় মীরা, তিনি বললেন। তার কণ্ঠে বিরক্তি ছিল। সে শুধু একটি ছেলে, একজন অচেনা। হয়তো সে টাকা চায় বা অন্য কোনো ফায়দা নিতে চায়। মীরার ভ্রু কিছুটা কুঁচকে গেল। তুমি দেখোনি রাজেশ, তার চোখ, সেটা আলাদা ছিল। কিছু একটা আলাদা ছিল তার মধ্যে। এবং তারপর সে যা বলছিল, আমার অন্ধত্ব সম্পর্কে কারো ষড়যন্ত্রের কারণে,
রাজেশ নিজের হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিলেন, তার মুখ উত্তেজনায় ভরে গেল। এটা বাজে কথা, তিনি বললেন, তার কণ্ঠ এখন আগের চেয়ে উঁচু হয়েছিল। ডাক্তাররা বলেছেন যে এটি একটি বিরল চিকিৎসা অবস্থা, এটা কারো ষড়যন্ত্রের ফল হতে পারে না। মীরা চুপ করে রইল, কিন্তু তার মুখে এক অদ্ভুত ভাব ছিল, যেন সে অন্য কিছু ভাবছিল। তোমার চাচাতো ভাই অমিত সম্পর্কে সে কিছু বলেছিল। সে কিভাবে জানতো যে অমিত আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্টে জড়িত ছিল? রাজেশের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। অমিত, তার চাচাতো ভাই, যে সব সময় তাদের পরিবারের কাছের ছিল। বিশেষ করে মীরার অসুস্থতার পর সে প্রতিটি ডাক্তার অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত থাকত, প্রতিটি পরীক্ষার রিপোর্টে নজর রাখত। রাজেশ বলেছিলেন যে সে শুধু সাহায্য করছে কারণ তার চিকিৎসা পটভূমি ছিল, যদিও সে কখনো ডাক্তার হয়নি। কিন্তু আরব কিভাবে? হয়তো আমি তাকে বলেছিলাম, রাজেশ মিথ্যে বললেন, গলা পরিষ্কার করতে করতে। অথবা হয়তো সে আমাদের কোথাও দেখেছে বা শুনেছে। সে বস্তিতে থাকে, হয়তো সেখান থেকে কেউ আমাদের সম্পর্কে জানে। এই ব্যাখ্যায় তার নিজেরও বিশ্বাস হচ্ছিল না। মীরা তার অন্ধচোখ বন্ধ করল। আমার মনে হয় সে কিছু জানে রাজেশ, সে ফিসফিস করে বলল। এমন কিছু যা আমরা জানি না। সে তার শাড়ির আঁচল ঠিক করল, যেখানে তার আঙুলগুলো থরথর করে কাঁপছিল। আমার মাঝে মাঝে অদ্ভুত লাগে, আমার দৃষ্টিশক্তি এত হঠাৎ করে কিভাবে চলে গেল। আমার চোখে কোনো ব্যথা ছিল না, আগে কোনো লক্ষণ ছিল না, শুধু একদিন আমি উঠলাম এবং সবকিছু অন্ধকার ছিল। রাজেশ তার কপালে ঘামের ফোঁটা অনুভব করলেন। এক অদ্ভুত আতঙ্ক তার ভেতরে জেগে উঠছিল। ডাক্তাররা বলেছিলেন যে এমনটা হতে পারে, হঠাৎ দৃষ্টিহীনতা। এটা বিরল, কিন্তু সম্ভব। তিনি এখন ঘরের মধ্যে চলাফেরা করতে লাগলেন যেন তিনি একটি খাঁচায় বন্দি সিংহের মতো। মীরা আবার চোখ খুলল এবং রাজেশের মনে হলো যেন সে তাকে দেখছে, যদিও তিনি জানতেন যে এটা অসম্ভব। তোমার মনে আছে রাজেশ, যখন আমি প্রথম বলেছিলাম যে আমি কিছু দেখতে পাচ্ছি না, তুমি কি বলেছিলে? তার কণ্ঠে এখন ভিন্ন ধরনের দৃঢ়তা ছিল। রাজেশ শ্বাস ধরে রাখলেন। আমি বলেছিলাম যে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। না, মীরা তাকে আটকে দিল। তার আগে, যখন আমি হঠাৎ তোমার অফিসে এসেছিলাম, কারণ আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আমাকে বলো না যে তোমার মনে নেই? তুমি অমিতকে ডেকেছিলে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, এবং তুমি আসনি। তুমি বলেছিলে যে তোমার মিটিং ছিল, কিন্তু তোমার কণ্ঠে কিছু ছিল, কিছু অদ্ভুত। রাজেশের মুখ শুকিয়ে গেল। তার সেই দিনটির কথা মনে ছিল। মীরা হঠাৎ তার অফিসে এসেছিল, তার মুখে ভয় ছিল। সে বলছিল যে সে হঠাৎ কিছু দেখতে পাচ্ছে না, এবং হ্যাঁ, সে অমিতকে ডেকেছিল কারণ সেই সময় কি করছিল, একটি মিটিং নাকি অন্য কিছু। তুমি খুব ক্লান্ত হয়ে গেছো মীরা, রাজেশ বললেন, তার কণ্ঠ শান্ত রাখার চেষ্টা করতে করতে। এইসব সেই ছেলেটির কারণে, সেই তোমার মাথায় সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। মীরা মাথা নাড়ল। হয়তো সে সত্য বলছে, এবং আমার অন্ধত্ব কোনো রোগ থেকে আসেনি। তার কণ্ঠে ব্যথার পাশাপাশি এক নতুন দৃঢ়তা ছিল। রাত গভীর হতে লাগল এবং রাজেশের অস্থিরতা বাড়তে লাগল। তিনি ঘুমাতে পারছিলেন না, তার মাথায় হাজার হাজার চিন্তা চলছিল। তিনি উঠলেন এবং তার স্টাডি রুমে চলে গেলেন, যেখানে তিনি তার ডেস্কের ড্রয়ার থেকে একটি হুইস্কির বোতল বের করলেন। একটি গ্লাস ভরতে গিয়ে তার হাত কাঁপছিল। অমিত, কেন? তার নাম শুনে তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল। সে তার চাচাতো ভাই ছিল এবং সবসময়ই পরিবারের বিশ্বস্ত সদস্য ছিল। তবুও কিছু একটা ছিল যা তাকে বিরক্ত করছিল, এমন কিছু যা তার মনের কিনারায় ছিল, যেন একটি ভুলে যাওয়া স্বপ্ন। তিনি হুইস্কির একটি বড় ঢোক নিলেন, অনুভব করলেন যে তা তার গলা দিয়ে নিচে গিয়ে তার পেটে আগুন জ্বালাচ্ছে। তার নজর তার ল্যাপটপের ওপর পড়ল এবং হঠাৎ তার মাথায় একটি চিন্তা এলো। তিনি ল্যাপটপ খুললেন এবং তার ইমেল দেখতে লাগলেন, বিশেষ করে সেইগুলো যা তিনি এবং অমিত আদান প্রদান করেছিলেন মীরার অন্ধ হওয়ার কয়েক সপ্তাহ আগে। পুরনো ইমেলগুলোতে অনুসন্ধান করতে গিয়ে তার চোখ একটি বিশেষ থ্রেডে থামল। বিষয় ছিল মীরার পরীক্ষার রিপোর্ট। তিনি ক্লিক করলেন এবং পড়া শুরু করলেন। অমিত লিখেছিল, রাজেশ, মীরার জন্য কিছু নতুন পরীক্ষা করানো হয়েছে। ফলাফল ভালো নয়, আমাদের এই বিষয়ে একা আলোচনা করতে হবে। রাজেশ ভ্রু কুঁচকালেন। এই ইমেলটি মীরা অন্ধ হওয়ার 2 দিন আগেকার ছিল, কিন্তু তার মনে পড়ছিল না যে কি পরীক্ষা করানো হয়েছিল বা অমিত তাকে কি বলেছিল। এটা কি সম্ভব ছিল যে... না, সে এমনটা ভাবতে পারছিল না। অমিত তাদের পরিবার ছিল, তাদের রক্ত। তবুও তারপর আরাভের কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হলো। আপনার স্ত্রী কি কোনো রোগের কারণে অন্ধ হয়েছেন নাকি কারো ষড়যন্ত্রের কারণে?
রাজেশ তাড়াতাড়ি তার ল্যাপটপ বন্ধ করলেন, যেন তিনি এই প্রশ্নগুলো থেকে পালাতে চান। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। বীজ বপন করা হয়েছিল এবং এখন সন্দেহর চারাগাছ তার মনে শিকড় গাড়ছিল। পরের দিন সকালে রাজেশ এবং মীরার মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা ছিল। নাস্তার টেবিলে তারা আরাভের সম্পর্কে কথা বললেন। মীরা চেয়েছিলেন যে ছেলেটি আসুক এবং তার কথা পুরো করুক। রাজেশ এখনও অনিশ্চিত ছিলেন, কিন্তু তিনি জানতেন যে মীরার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া তার পক্ষে কঠিন হবে। আমার মনে হয় সে শুধু টাকা চায়, রাজেশ বললেন, নিজেকে এটা বিশ্বাস করিয়ে নেবার চেষ্টা করতে করতে। সে একজন গরিব ছেলে, ধারাভি থেকে। সে আমাদের বোকা বানাচ্ছে। মীরা তার চায়ের কাপ রাখলেন এবং বললেন, তোমার মনে আছে সে কি বলেছিল? সে বলেছিল যে তার আমাদের টাকার দরকার নেই, এবং যখন সে আমার সাথে কথা বলছিল আমি তার কণ্ঠে কিছু অনুভব করেছিলাম। রাজেশ, সে সত্য বলছিল, আমি অনুভব করতে পারছিলাম। রাজেশ মাথা নাড়লেন, যদিও তিনি জানতেন যে মীরা তাকে দেখতে পাচ্ছিল না। ঠিক আছে, তিনি অবশেষে বললেন, যদি এটা তোমাকে খুশি করে তাহলে আমি তাকে আসতে দেব। কিন্তু তার মনে এখনও সন্দেহ ছিল এবং ভেতরে কোথাও একটা ভয়ও ছিল যে আরাফ যদি সত্য বলে থাকে। চাকর এসে জানালো যে অমিত এসেছে এবং বাইরে অপেক্ষা করছে। রাজেশ মীরার দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য তার চোখে দ্বিধা ঝলকে উঠল। আমি তার সাথে দেখা করব, তিনি ফিসফিস করে বললেন, তুমি এখানেই থেকো। রাজেশ ড্রয়িং রুমে গেলেন, যেখানে অমিত সোফায় বসেছিল। অমিত মুচকি হেসে হাত বাড়ালো। রাজেশ, কেমন আছে তুমি? আর মীরা কেমন আছে? কোনো সুধার? রাজেশ হাত মেলালেন, কিন্তু তার হাত ঠান্ডা ছিল। কোনো সুধার নেই, তিনি বললেন, অমিতের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে, যেন তিনি তাকে প্রথমবার দেখছেন। অমিত মাথা নাড়ল, মুখে দুঃখের ভাব এনে। খুব খারাপ হলো। আমি লন্ডনে একজন নতুন বিশেষজ্ঞের কথা শুনেছি, হয়তো আমাদের একবার তাকে চেষ্টা করা উচিত। রাজেশ অমিতের কথা উপেক্ষা করে হঠাৎ জিজ্ঞেস করলেন, অমিত, তুমি কি কখনো আরাফ নামের কোনো ছেলের সাথে দেখা করেছ, ধারাভি থেকে? অমিতের মুখ এক মুহূর্তের জন্য উত্তেজনায় ভরে গেল, কিন্তু তাড়াতাড়ি সে তার ভাবনা নিয়ন্ত্রণ করে নিল। আরাফ? না, আমার মনে হয় না। কেন জিজ্ঞেস করছো? রাজেশ মনোযোগ দিয়ে অমিতের মুখ দেখলেন। কিছু ছিল, কিছু তার চোখে, যা তার হৃৎস্পন্দন দ্রুত করে দিচ্ছিল। কিছু না, তিনি বললেন, জাস্ট এমনি। কথোপকথন চলতে থাকল, কিন্তু রাজেশের মনে এখন শুধু একটি প্রশ্ন ছিল, অমিত কি সত্য বলছে? আর যদি না বলে, তাহলে সে কি লুকাচ্ছে? যখন তারা কথা বলছিলেন, রাজেশের ফোন বেজে উঠল। একটি অচেনা নম্বর থেকে কল আসছিল। তিনি তুললেন এবং অন্য দিক থেকে একটি পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। সাহেব, আমি আরব বলছি, আমার আপনার সাথে দেখা করতে হবে। এখনই আপনার অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। আমি কিছু তথ্য পেয়েছি। আপনার পরিবারের খুব কাছের কেউ, যিনি আপনার স্ত্রীর চোখ সম্পর্কে সত্য জানেন। যখন তারা কথা বলছিলেন, রাজেশের ফোন বেজে উঠল। একটি অচেনা নম্বর থেকে কল আসছিল। তিনি তুললেন এবং অন্য দিক থেকে একটি পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। সাহেব, আমি আরব বলছি, আমার আপনার সাথে দেখা করতে হবে। এখনই আপনার অফিসের বাইরে দাঁড়িয়ে আছি। আমি কিছু তথ্য পেয়েছি। আপনার পরিবারের খুব কাছের কেউ, যিনি আপনার স্ত্রীর চোখ সম্পর্কে সত্য জানেন। রাজেশ ফোনটি তার হাতে এত শক্তভাবে ধরলেন যে তার আঙুলগুলো সাদা হয়ে গেল। কি বাজে কথা বলছো তুমি? তার কণ্ঠ তীক্ষ্ণ এবং আক্রমণাত্মক ছিল, কিন্তু তার পায়ের নিচে থেকে যেন মাটি সরে যাচ্ছিল। অমিত তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো, কিন্তু রাজেশ তাকে উপেক্ষা করে অন্য ঘরের দিকে এগিয়ে গেলেন। আমি 15 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি, তিনি ফোনে বললেন এবং কলটি কেটে দিলেন। নিজের মনকে সামলে নিয়ে তিনি আবার ড্রয়িং রুমে ফিরলেন। জরুরি কাজ আছে, তিনি অমিতকে বললেন, যার মুখে এখন উদ্বেগের ভাব ছিল। আমাকে অফিসে যেতে হবে। অমিত ভ্রু কুচকালেন। এখনই? আমি ভেবেছিলাম আমরা মীরার চিকিৎসা নিয়ে কথা বলবো। আমি একটি নতুন চিকিৎসা সম্পর্কে পড়েছি, যা... রাজেশ তাকে মাঝখানে থামিয়ে দিলেন। তার মাথায় এখন শুধু আরবের কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল। তার পরিবারের কাছের কেউ, তার স্ত্রীর চোখের সত্য। তিনি এই প্রশ্নগুলোর উত্তর চাইছিলেন, যাই হোক না কেন। অমিত হার মেনে নিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমি মীরার সাথে দেখা করি। তার কণ্ঠে কিছু ছিল যা রাজেশের ভেতরে একটি অদ্ভুত অশান্তির সৃষ্টি করল। না, রাজেশ তাড়াতাড়ি বললেন, হয়তো প্রয়োজনের চেয়েও বেশি দ্রুত। সে আরাম করছে। ডাক্তার বলেছেন যে তাকে উত্তেজনা থেকে দূরে রাখতে হবে। এই মিথ্যে তার মুখ থেকে না ভেবেই বেরিয়ে গেছিল। অমিত তাকে এক মুহূর্তের জন্য ঘুরে দেখল, তারপর হালকাভাবে মাথা নাড়ল। আমি বুঝতে পারছি, কাল আবার আসব। সে দরজার দিকে এগোতে গিয়েও থেমে গেল এবং ফিরে তাকালো। আচ্ছা, এই আরফকে তোমার ফোনে? তার চোখে এমন কিছু ছিল যা রাজেশকে অস্বস্তি দিচ্ছিল। রাজেশের মুখ শুকিয়ে গেল। কেউ না, শুধু একজন কর্মচারী। সেটাও মিথ্যে ছিল এবং তিনি জানতেন যে অমিত সন্দেহ করেছে।
কিন্তু এখন তিনি তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার অবস্থায় ছিলেন না। অমিত কিছু বলতে চাইল, কিন্তু তারপর থেমে গেল। তার ঠোঁটে একটি অদ্ভুত হাসি ছিল। ঠিক আছে রাজেশ, নিজের খেয়াল রেখো। এবং এই বলে সে চলে গেল, নিজের পেছনে একটি অদ্ভুত উত্তেজনা রেখে গেল। রাজেশ চাকরকে মীরার কাছে থাকার নির্দেশ দিলেন এবং সাথে সাথেই তার গাড়ির দিকে এগিয়ে গেলেন। তার হৃদয় জোরে ধড়ফড় করছিল। 15 মিনিট পর তিনি তার বিশাল কোম্পানির ভবনের সামনে পৌঁছালেন, যেখানে আরফ তার অপেক্ষা করছিল। ছেলেটি সেই ছেঁড়া পুরনো কাপড় পরা ছিল, কিন্তু তার চোখে এখন একটি নতুন দৃঢ়তা ছিল। এখানে নয়, রাজেশ ইশারা করে বললেন, ভেতরে এসো। তিনি ছেলেটিকে তার প্রাইভেট অফিসে নিয়ে গেলেন, যেখানে তাদের কেউ বিরক্ত করবে না। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই রাজেশ রাগে বললেন, তুমি কি বাজে কথা বলছো? তুমি আমার পরিবার সম্পর্কে এমন কথা বলার সাহস হলো কিভাবে তোমার? আরফ দ্বিধা ছাড়াই উত্তর দিল, কারণ এটা সত্য সাহেব। আপনার স্ত্রীর চোখের চিকিৎসা করা যেতে পারে, কিন্তু প্রথমে আপনাকে এটা জানতে হবে যে তার দৃষ্টিশক্তি কিভাবে গেল। সে এক মুহূর্তের জন্য থামল এবং বলল, এবং এর পেছনে আপনার শালক অমিতের হাত আছে। রাজেশের মুখ লাল হয়ে গেল এবং তিনি রাগে তার হাত টেবিলের উপর মারলেন। অমিত আমার শালক নয়, আমার চাচাতো ভাই, আর সে আমার পরিবার, বুঝেছ? তুমি কি জানো তার সম্পর্কে? আরফ চোখ নিচু করল না। সে ঘরের চারপাশ তাকিয়ে রইল, যেন এত দামি জিনিস প্রথম দেখছে। আমি শুধু সেটাই বলছি যা আমার দিদিমা আমাকে বলেছিলেন। তিনি হাসপাতালে কাজ করতেন, সেখানেই যেখানে আপনার স্ত্রীর চিকিৎসা হয়েছিল, এবং তিনি কিছু দেখেছিলেন, কিছু শুনেছিলেন। সে একটি পকেট থেকে ভাঁজ করা কাগজ বের করল। এই দেখুন। রাজেশ অবিশ্বাসের সাথে কাগজটি নিল এবং খুলল। এটি একটি ল্যাব রিপোর্টের অংশ ছিল, যাতে মীরার নাম ছিল। রিপোর্টে লেখা ছিল যে তার রক্ত নমুনায় একটি অদ্ভুত যৌগ পাওয়া গেছিল, যার কোনো চিকিৎসাগত ব্যবহার ছিল না। এবং কাগজের কিনারে হাতে লেখা একটি নোটে লেখা ছিল, ডক্টর কে এর জন্য এই সম্পর্কে সমস্ত নথি সরিয়ে রাখুন। রাজেশের নজর সেই হাতে লেখায় স্থির হয়ে গেল। এটি অমিতের হাতে লেখা ছিল। তার পেট মোচড়ে দিয়ে উঠল। এটা এটা কি? তার কণ্ঠ এখন কাঁপছিল। আপনার স্ত্রীকে ধীরে ধীরে বিষ দেওয়া হচ্ছিল, আরব ফিসফিস করে বলল। তার চোখ রাজেশের মুখের দিকে স্থির ছিল। এমন বিষ যা চোখের স্নায়ুর ক্ষতি করে, তাই কোনো ডাক্তার এর চিকিৎসা করতে পারেনি, কারণ এটি কোনো রোগ ছিল না। রাজেশের হাত থেকে কাগজটি পড়ে গেল। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। না, এটা অসম্ভব। অমিত, সে কেন এমন করবে? টাকা, আরব এক শব্দে উত্তর দিল, এবং হয়তো অন্য কিছুও। সে নিচে ঝুঁকে কাগজটি তুলল এবং আবার রাজেশকে দিল। আমার দিদিমা এই রিপোর্টের একটি কপি লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি জানতেন যে কিছু ভুল হচ্ছে। কিন্তু যখন তিনি এই বিষয়ে বলতে চাইলেন, তাকে হুমকি দেওয়া হলো। তারপর তিনি অসুস্থ হয়ে গেলেন। হঠাৎ তার চোখে ব্যথা ছিল, কিন্তু কণ্ঠস্বর শক্তিশালী ছিল। রাজেশ তার কপালে হাত বুলিয়ে দিলেন। তার মাথায় হাজার হাজার চিন্তা একসঙ্গে উঠছিল। কিন্তু অমিত, সে আমার রক্ত, আমরা একসাথে বড় হয়েছি। তার বাক্যটি অসমাপ্ত রয়ে গেল। আরব দরজার দিকে ইশারা করল। আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তার কাপুরের কাছে চলুন, সেই ডাক্তার যিনি তার চিকিৎসা করেছিলেন। সামনাসামনি তাকে সত্য জিজ্ঞেস করুন। রাজেশ এখনও বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত আশঙ্কা জন্ম নিয়েছিল। যদি এটা সত্যি হয়, যদি অমিত সত্যি, আমি এটা মানতে পারছি না। তিনি বললেন, যদিও তার স্বরে এখন দৃঢ়তা ছিল না, তাহলে আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যান এবং জিজ্ঞেস করুন। আরব জোরালোভাবে বলল, যদি আমি ভুল হই, তাহলে আপনি আমাকে পুলিশের হাতে তুলে নিতে পারেন। রাজেশ গভীর শ্বাস নিলেন। ঠিক আছে, তিনি অবশেষে বললেন, আমরা এখনই যাব। কিন্তু যদি তুমি মিথ্যা বলছো? আমি মিথ্যা বলছি না, আরব শান্তভাবে বলল। আমার দিদিমার আশীর্বাদ আমার সাথে আছে। তিনি চেয়েছিলেন যে সত্য সামনে আসুক। 1 ঘন্টা পর রাজেশ, মীরা এবং আরব ডাক্তার কাপুরের ক্লিনিকের বাইরে দাঁড়িয়েছিলেন। মীরা এখনও পুরো বিষয়টি জানতেন না। রাজেশ তাকে শুধু বলেছিলেন যে তারা ডাক্তারের কাছে আরেকটি পরামর্শ নিতে যাচ্ছেন। কিন্তু মীরা আগে থেকেই অনুভব করছিলেন যে কিছু আলাদা হয়েছে। রাজেশের কণ্ঠে একটা অদ্ভুত কম্পন ছিল। ক্লিনিকে প্রবেশ করার সাথে সাথেই ডাক্তার কাপুর তার প্রাইভেট রুমে ডাকলেন। তিনি ছিলেন একজন ছোটখাটো, উদ্বিগ্ন দেখতে মানুষ, যার চোখ বড় বড় চশমার পেছন থেকে ঝুঁকেছিল। রাজেশ সাহেব, মীরাজি, আপনারা হঠাৎ কোনো নতুন সমস্যা? রাজেশ সরাসরি মুদ্রার বিষয়ে এসে বললেন, ডাক্তার, আমাকে মীরার সব পরীক্ষা দেখতে হবে, সব রিপোর্ট, এমন কিছু যা আপনি লুকিয়েছেন, আমার এখনই চাই।
ডাক্তার কাপুর গলা পরিষ্কার করলেন। তার মুখে হঠাৎ বিব্রত ভাব দেখা গেল। আমি বুঝতে পারছি না, আপনার কাছে তো সব রিপোর্ট আছে। না, রাজেশ দৃঢ়তার সঙ্গে বললেন, সবগুলো নয়। আমি জানি মীরার রক্তে কিছু পাওয়া গিয়েছিল, এমন কিছু যা কোনো রোগ থেকে আসেনি। মীরা তার স্বামীর দিকে মুখ ফেরালেন। তার অন্ধ চোখেও বিস্ময় স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজেশ, তুমি কি বলছো? ডাক্তার কাপুরের কপালে ঘামের ফোঁটা দেখা গেল। তিনি কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকা আরবের দিকে একবার তাকালেন। এই ছেলেটিকে? রাজেশ ডাক্তারের দিকে এগিয়ে গিয়ে বললেন, এই প্রশ্নটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আমি আপনাকে টাকা দিয়েছিলাম, অনেক টাকা, আমার স্ত্রীর চিকিৎসা করার জন্য। আর এখন আমি জানতে পারলাম যে আপনি অমিতের সাথে হাত মিলিয়ে সত্য লুকিয়েছেন। ডাক্তার কাপুরের হাত থেকে একটি ফোল্ডার পড়ে গেল, যার ফলে কয়েকটি কাগজ মেঝেতে ছড়িয়ে পড়ল। মীরা শ্বাস ধরে রাখল। রাজেশ, কি হচ্ছে? কেউ আমাকে বলবে? আরও এগিয়ে এসে ফিসফিস করে বলল, আন্টি, আপনার চোখে কোনো রোগ ছিল না, আপনাকে ধীরে ধীরে বিষ দেওয়া হচ্ছিল। ঘরে একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো। ডাক্তার কাপুর তখনও কিছু বলতে দ্বিধা করছিলেন। তার মুখে ভয় স্পষ্ট ফুটে উঠছিল। মীরার মুখ থেকে রক্ত সরে গেছিল। বিষ? কে দিল? ডাক্তার কাপুরের মুখ থেকে একটি শব্দ বেরোলো, এমন একটি নাম যা রাজেশের হৃদয়কে বিদীর্ণ করে দিল। অমিত! রাজেশ ডাক্তারের কলার ধরে ফেললেন। কেন? সে কেন এমন করল? ডাক্তার কাপুরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আপনার ভাইকে জিজ্ঞেস করুন। রাজেশের হাত ঢিলে হয়ে গেল। তার কানে শব্দগুলো প্রতিধ্বনি করছিল। আপনার ভাইকে জিজ্ঞেস করুন। অমিত, তার চাচাতো ভাই, যাকে সে নিজের রক্তের থেকেও বেশি বিশ্বাস করেছিল, যার সাথে সে তার শৈশব কাটিয়েছিল, সেই ব্যক্তি তার স্ত্রীকে অন্ধ করে দিয়েছে। ক্লিনিক থেকে বের হবার সময় রাজেশের মুখ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তার চোখে আশুর বদলে এখন শুধু রাগ ছিল। তিনি মীরাকে নিজের বাহুতে ধরে রেখেছিলেন, যার মুখে তখনও সদমার ভাব ছিল। আরব চুপচাপ তাদের পিছনে হাঁটছিল। গাড়িতে বসতেই রাজেশ তার ফোন বের করলেন। কি করছ? মীরা তার কাঁপানো কণ্ঠে জিজ্ঞেস করলেন। অমিতকে ফোন করছি। রাজেশের কণ্ঠে এমন তিক্ততা ছিল যা মীরা আগে কখনো শোনেননি। আমি এক্ষুনি তার সাথে দেখা করব, এক্ষুনি। মীরা তার স্বামীর হাত ধরলেন। রাজেশ, শান্ত হও। আমরা এখনো জানি না। রাজেশ তার কথা মাঝপথে কেটে দিলেন। তার কণ্ঠ গাড়ির ভেতরে প্রতিধ্বনিত হল। তুমি নিজের কানে শুনলে ডাক্তার কাপুর কি বললেন? তিনি অমিতের নাম নিলেন এবং তারপর সেই কাগজগুলো, তাতে অমিতের হাতের লেখা। এটাই কারণ যে তোমার দৃষ্টিশক্তি চলে গেছে। মীরার গালে আশু গড়িয়ে পড়ল। তার অন্ধ চোখগুলো এখনো কোনো অদেখা বিন্দুর দিকে তাকানো মনে হচ্ছিল। কিন্তু কেন? অমিত আমাকে এটা ঘৃণা করবে কেন? আমি তার কি ক্ষতি করেছিলাম? রাজেশ গভীর শ্বাস নিলেন, নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। এটা তোমার সাথে নয়, আমার সাথে জড়িত। অমিত সবসময় হিংসা করত আমাকে। বাবা আমাকে ব্যবসার উত্তরাধিকারী বানিয়েছিলেন, তাকে নয়। কিন্তু আমি কখনো ভাবিনি যে সে এই মাত্রা পর্যন্ত নিচে নামতে পারে। ড্রাইভার গাড়ি স্টার্ট করল এবং তারা ডাক্তারের ক্লিনিক থেকে দূরে সরে যেতে লাগল। আরব, যে এতক্ষণ চুপ ছিল, ধীরে ধীরে বলল, সাহেব, আমার দিদিমা বলেছিলেন যে ডাক্তার কাপুর এবং আপনার ভাইয়ের মধ্যে আরও কিছু ছিল, এমন কিছু যা তাদের চেপে রাখা হয়েছিল। রাজেশ দ্রুত আরবের দিকে তাকালেন। কি মানে? আরব চোখ নিচু করল। টাকা হয়তো একটি কারণ ছিল, কিন্তু আমার দিদিমা বলতেন যে অমিত সাহেবের কাছে এমন কিছু ছিল যা ডাক্তার কাপুরকে শেষ করে দিতে পারত, কোনো গোপন তথ্য, যার কারণে তিনি এই কাজে ডাক্তারকে সাহায্য পেয়েছিলেন। রাজেশের মাথায় একটি বিদ্যুৎ চমকে উঠল। হ্যাঁ, এখন মনে পড়ছে। প্রায় 2 বছর আগে একটি রোগীর মৃত্যুর মামলা। ডাক্তার কাপুরের ওপর অবহেলার অভিযোগ উঠেছিল, কিন্তু অমিত তার পক্ষ নিয়েছিল, তার আইনি যোগাযোগ ব্যবহার করেছিল। আরব কি সেই গোপন তথ্যের কথাই বলছিল? আমার একটি ফাইল দরকার, যা আমার অফিসে আছে। প্রথমে আমরা সেখানে যাব। মীরা তার স্বামীর হাত আরও শক্তভাবে ধরলেন। রাজেশ, আমার ভয় লাগছে। অমিত যদি সত্যি এত বিপজ্জনক হয়, তাহলে আমাদের পুলিশকে ডাকা উচিত। রাজেশ তার হাতে আশ্বস্ত করলেন। পুলিশের কাছে যাবার আগে আমাকে সব প্রমাণ সংগ্রহ করতে হবে মীরা। অমিত একজন শক্তিশালী মানুষ, তার অনেক যোগাযোগ আছে। ঠোস প্রমাণ ছাড়া আমাদের কথাই কেউ বিশ্বাস করবে না। গাড়ি অফিসের দিকে চলতে লাগল। রাজেশের মাথায় চিন্তার ঝড় বইছিল। একদিকে তার নিজের ভাই, যার সাথে সে পুরো শৈশব কাটিয়েছিল, একসাথে খেলা, একসাথে পড়াশোনা, একসাথে বড় হওয়া,
এবং অন্যদিকে এই নতুন প্রকাশগুলো যা দেখাচ্ছিল যে সেই ভাই তার স্ত্রীকে অন্ধ করে দিয়েছে। এই সব কিছু কতটা বিশ্বাসযোগ্য ছিল? সে কি শুধু আরব এবং ডাক্তার কাপুরের কথার ওপর ভরসা করতে পারত? ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে অমিতের নাম ঝলমল করছিল। রাজেশ গভীর শ্বাস নিলেন এবং ফোন ধরলেন। তার কণ্ঠকে অস্বাভাবিক রাখার চেষ্টা করলেন। হ্যাঁ অমিত, তুমি কোথায় ছিলে? মীরা ঠিক আছে? আমি তোমার বাড়ির চাকরের সাথে কথা বললাম। সে বলল নাকি তোমরা ডাক্তার কাপুরের কাছে গেছো। অমিতের কণ্ঠে উদ্বেগ ছিল, নাকি সেটা শুধু ভান ছিল? হ্যাঁ, আমরা শুধু একটি চেকআপের জন্য গিয়েছিলাম, বিশেষ কিছু নয়। সে মিথ্যা বলছিল, কিন্তু অমিতকে সত্য বলার সময় এটা ছিল না। অমিত, তুমি কি আজ সন্ধে বাড়ি আসতে পারবে? আমার তোমার সাথে কিছু জরুরি কথা বলার আছে। অমিতের উত্তর দেওয়ার আগে এক মুহূর্তের বিরতি ছিল। অবশ্যই, আমি 7টার মধ্যে পৌঁছে যাব। সব ঠিক আছে তো রাজেশ? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে, রাজেশ বললেন, যদিও তার হৃদয়ে তোলপাড় চলছিল। শুধু একটি ব্যবসায়িক বিষয়, যাতে তোমার পরামর্শ প্রয়োজন। ফোন কল শেষ হওয়ার পর রাজেশ দেখলেন তার হাত ঘামে ভিজে গেছে। তিনি মীরার দিকে তাকালেন, যার মুখ এখনও উদ্বেগে ভরা ছিল। তুমি তার সাথে একা দেখা করতে চাও? মীরা জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে ভয় স্পষ্ট ছিল। আমি তার কাছ থেকে সত্য জানতে চাই, রাজেশ দৃঢ়তার সঙ্গে বললেন। আমি নিজের চোখে দেখতে চাই যে সে আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলতে পারে কিনা। 8 ঘন্টা পর তারা রাজেশের অফিসে পৌঁছালেন। তিনি দ্রুত তার প্রাইভেট ফাইলের দিকে গেলেন, যেখানে তিনি তার এবং অমিতের মধ্যেকার সব ব্যবসায়িক লেনদেনের নথি রাখতেন। গত 2 বছরের নথি অনুসন্ধান করতে গিয়ে তার নজর একটি ফোল্ডারের ওপর পড়ল, যার উপর লেখা ছিল ডাক্তার কাপুর, আইনি বিষয়। তিনি ফোল্ডারটি খুললেন এবং পড়া শুরু করলেন। নথিগুলো থেকে জানা গেল যে অমিত তার আইনি যোগাযোগ ব্যবহার করে ডাক্তার কাপুরকে একটি বড় চিকিৎসা অবহেলা মামলা থেকে বাঁচিয়েছিলেন। বিনিময়ে তারা একটি অদ্ভুত চুক্তি স্বাক্ষর করেছিলেন, যাতে ডাক্তারকে অমিতের কিছু বিশেষ সেবার জন্য সর্বদা উপলব্ধ থাকতে হতো। রাজেশ আরও পড়লেন এবং একটি চমকপ্রদ তথ্য পেলেন। অমিত ডাক্তার কাপুরের সাহায্যে কিছু ওষুধের পরীক্ষা করিয়েছিলেন কোনো আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই। এই ওষুধগুলোর মধ্যে কি একটি মীরার উপর ব্যবহার করা হয়েছিল? আমি কিছু পেয়েছি, রাজেশ মীরা এবং আরফকে বললেন, যারা তার অফিসে অপেক্ষা করছিল। অমিত এবং ডাক্তার কাপুরের মধ্যে একটি চুক্তি ছিল, একটি খুব সন্দেহজনক চুক্তি। মীরা মাথা নিচু করলেন। তার অন্ধ চোখ থেকে আঁসু ঝরছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। অমিত, যাকে আমি নিজের ভাইয়ের মতো মনে করতাম, সে আমার সাথে এমন করল কেন? আরব, যে এতক্ষণ শান্ত বসেছিল, ধীরে ধীরে বলল, আমার দিদিমা বলেছিলেন যে যখন মানুষ টাকা আর ক্ষমতার জন্য অন্ধ হয়ে যায়, তখন তারা আপনজনের চোখও কেড়ে নিতে পারে। তার কথাগুলো ঘরে একটি অদ্ভুত শিহরণ সৃষ্টি করল। রাজেশ ফাইল বন্ধ করে তার ব্রিফকেসে রাখলেন। আজ সন্ধ্যায় আমরা অমিতের সাথে দেখা করব এবং আমি এই সব প্রমাণ তার সামনে রাখব। আমি দেখতে চাই সে এর কি উত্তর দেয়। তিনি তার চেয়ার থেকে উঠলেন এবং জানালার দিকে এগিয়ে গেলেন। মুম্বাই শহরকে দেখছিলেন, যা এখন সন্ধ্যার আলোয় স্নান করছিল। তার মনে আরেকটি প্রশ্ন ঘুরছিল, এই সব কিছু কি শুধু টাকা আর ক্ষমতার জন্য ছিল, নাকি আরও কিছু ছিল যা তিনি এখনও জানেন না? সাহেব, আরবের কণ্ঠ তার চিন্তা ভেঙে দিল। কি? রাজেশ জিজ্ঞেস করলেন। তার ভ্রু কুঁচকে গেল। আমার দিদিমা জানিয়েছিলেন যে যখন আপনার স্ত্রীকে এই ওষুধগুলো দেওয়া হচ্ছিল, তখন অমিত সাহেব প্রায়ই তার সাথে দেখা করতে আসতেন, একা। আরবের কণ্ঠ খুব ধীরে ছিল, কিন্তু তার কথাগুলোর প্রভাব খুব জোরদার ছিল। রাজেশের মুখ সাদা হয়ে গেল। কি মানে? যদিও তার ভয় ছিল যে সে উত্তরটা আগেই জানে। আরব চোখ নিচু করল। আমার দিদিমা বলেছিলেন যে অমিত সাহেব আপনার স্ত্রীকে ভালোবাসতেন, কিন্তু যখন তিনি অস্বীকার করলেন, তখন অমিত সাহেব নিজের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। মীরা নিজের আঁসু মুছে তার স্বামীর দিকে হাত বাড়ালেন। তার আঙুলগুলো হাওয়ায় কাঁপছিল। রাজেশ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কখনো বলিনি, কারণ আমার ভয় ছিল। অমিত সবসময়ই আমার উপর নজর রাখত, কিন্তু আমি কখনো ভাবিনি যে সে এত নিচে নামবে। রাজেশ তার স্ত্রীর হাত ধরে নিলেন। তার চোখে এখন আশুর সাথে আগুনও ছিল। তোমার কোনো দোষ নেই মীরা, তিনি ধীরে ধীরে বললেন। দোষ অমিতের, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি সে এর জন্য শাস্তি পাবে।
সে উঠে দাঁড়ালো। তার মুখে একটি নতুন সংকল্প ছিল। আরব, তুমি আমাদের অনেক সাহায্য করেছ, আমি তোমার কৃতজ্ঞ, কিন্তু এখন যা হতে চলেছে তা খুব বিপজ্জনক হতে পারে। তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আরব মাথা নাড়ল। না সাহেব, আমার দিদিমা আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি আপনার স্ত্রীকে সাহায্য করব শেষ পর্যন্ত। আমি এখন পিছু হটব না। রাজেশ ছেলেটির দিকে তাকালেন। তার চোখে শ্রদ্ধা ছিল। এত ছোট ছেলের মধ্যে এত সাহস। ঠিক আছে, তিনি অবশেষে বললেন, কিন্তু তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে। তিনি তার ঘড়ি দেখলেন। সন্ধে 6টা বাজছে। 1 ঘন্টার মধ্যে অমিত তাদের বাড়ি পৌঁছে যাবে। রাজেশের মনে একটি পরিকল্পনা তৈরি হচ্ছিল। তিনি তার ভাইকে সত্যের মুখোমুখি করাবেন, যাই হোক না কেন। চলো, তিনি তার স্ত্রী এবং আরফকে ইশারা করে বললেন, আমাদের বাড়ি যেতে হবে এবং অমিতের জন্য অপেক্ষা করতে হবে। আজ রাতে আমরা সত্যের মুখোমুখি হব, তা যতই তিক্ত হোক না কেন। যখন তারা অফিস থেকে বাইরে বেরোচ্ছিলেন, তখনই রাজেশের নজর তার ডেস্কে পড়ল, যেখানে ডাক্তার কাপুরের ক্লিনিক থেকে আনা আরও কিছু কাগজ পড়েছিল। তিনি সেগুলো তুললেন এবং দ্রুত দেখলেন। হঠাৎ তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা কি? তিনি কাগজটি কাছে নিয়ে দেখতে দেখতে জিজ্ঞেস করলেন। সেটা এমন একটি নথি ছিল যাতে মীরার চিকিৎসার পুরো বিবরণ ছিল এবং তাতে অমিত ছাড়াও আরও একটি স্বাক্ষর ছিল। এমন একটি স্বাক্ষর যা তিনি চিনতেন, যা তার হৃদয়কে আরও একবার ভেঙে দেবে। সন্ধ্যার আঁধারি রাজেশের বিশাল বাংলোর জানালা দিয়ে গড়িয়ে পড়ছিল। ধনীদের এই আলিশান এলাকাতেও একটি অদ্ভুত উত্তেজনা অনুভূত হচ্ছিল। হয়তো এটা শুধু রাজেশের মনের ভ্রমও ছিল। ড্রয়িং রুমের বড় ঘড়ি 7টা বাজার সময় ঘোষণা করল এবং শেষ ঘণ্টি বাজার সাথে সাথেই দরজার ঘণ্টিও বেজে উঠল। রাজেশ মীরার দিকে তাকালেন, যিনি সোফায় বসেছিলেন। তার মুখে উদ্বেগ আর ভয়ের ছায়া ছিল। আরব এক কোণে দাঁড়িয়েছিল। তার চোখ ড্রয়িং রুমের জমকালো জিনিসপত্র দেখে চকচক করছিল। রাজেশ তার পকেটে রাখা প্রমাণগুলো অনুভব করলেন এবং গভীর শ্বাস নিলেন। আমি খুলছি, তিনি বললেন। তার কণ্ঠে একটি অদ্ভুত শান্তি ছিল, যেন ঝড়ের আগের নীরবতা। অমিত দরজায় দাঁড়িয়েছিল। তার হাতে দামি মদের একটি বোতল এবং মীরার জন্য ফুলের একটি তোয়া। তার মুখে সেই একই হাসি ছিল যা রাজেশ হাজারবার দেখেছেন। সেই একই হাসি যাকে তিনি সবসময় আপনজনের চিহ্ন মনে করতেন। কিন্তু আজ তাতে কিছু আলাদা লাগছিল, কিছু কৃত্রিম, কিছু ফাঁপা। ভাই, অমিত উৎসাহ সতে বলল। তার কণ্ঠে সেই একই আত্মবিশ্বাস ছিল যা তার সবসময় ছিল। আমি তোমার ফোন পেয়ে কত ভালো লাগলো। আমি ভেবেছিলাম তুমি আমার ওপর রেগে আছো। সকালে তুমি হঠাৎ চলে গেলে। রাজেশ কয়েক মুহূর্ত অমিতকে ঘুরে দেখলেন। তার ভিতরে ওঠা রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। তারপর তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন এবং একপাশে সরে গেলেন। ভেতরে এসো অমিত, আমাদের কথা বলতে হবে। অমিত ঘরে পা রাখল এবং সাথে সাথে মীরাকে দেখল, যিনি তখনও সোফায় বসেছিলেন। তার মুখে একটি অদ্ভুত নিঃসঙ্গতা ছিল। অমিত ভ্রু কোচকাল এবং আবার রাজেশের দিকে ফিরল। কি হয়েছে? সব ঠিক আছে তো? ঠিক তখনই তার নজর আরবের উপর পড়ল, যে তখনও কোণে দাঁড়িয়েছিল। অমিতের মুখ এক মুহূর্তের জন্য উত্তেজনায় ভরে গেল, যেন সে কোনো ভূত দেখেছে। এই ছেলেটি এখানে কি করছে? তার কণ্ঠে হঠাৎ আসা কর্কশতা রাজেশকে প্রথম সংকেত দিল যে তার কাছে সত্যিই কিছু লুকানোর আছে। রাজেশ শান্তভাবে উত্তর দিলেন, এর নাম আরব এবং এ এখানে মীরাকে সাহায্য করতে এসেছে। অমিত ফুলের তোয়া এবং মজের বোতল একটি সাইড টেবিলে রাখলেন। তার হাত হালকাভাবে কাঁপছিল। সাহায্য? কি ধরনের সাহায্য? রাজেশ, আমার মনে হয় তুমি কোনো প্রতারণায় শিকার হয়েছ। এই ছেলেটি কে? কোথা থেকে এসেছে? রাজেশ তার পকেট থেকে কাগজ বের করলেন এবং সেগুলোকে ধীরে ধীরে কফি টেবিলের উপর ছড়িয়ে দিলেন। এই নথিগুলো ডাক্তার কাপুরের ক্লিনিক থেকে, তিনি বললেন। তার কণ্ঠে এখন কোনো অনুভূতি ছিল না। এগুলোতে মীরার রক্ত পরীক্ষার রিপোর্ট আছে, যাতে একটি অদ্ভুত যৌগ পাওয়া গেছিল। এমন যৌগ যা কোনো রোগ থেকে আসে না, বরং বাইরে থেকে দেওয়া হয়। অমিতের মুখ সাদা হয়ে গেল, কিন্তু সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। কি বাজে কথা বলছো? তুমি কি বলছো? সে চোখ এড়িয়ে গেল। রাজেশ পরের কাগজটি তুললেন এবং বললেন, আর এই হলো সেই নথি যাতে এই যৌগের বিবরণ আছে। এমন একটি বিষ যা ধীরে ধীরে চোখের স্নায়ুকে নষ্ট করে দেয়, কোনো ব্যথা বা লক্ষণ ছাড়াই। তিনি কাগজটি অমিতের দিকে বাড়িয়ে দিলেন। আর এই কাগজের কিনারে তোমার হাতের লেখা আছে অমিত, ডাক্তার কে এর জন্য এই সম্পর্কে সমস্ত নথি সরিয়ে ফেলো। ঘরে ভারী নিস্তব্ধতা নেমে এলো। অমিত তখনও কিছু বললেন না, কিন্তু তার চোখ এখন চারপাশে ঘুরছিল, যেন সে পালানোর রাস্তা খুঁজছে। মীরা এখন মুখ খুললেন। তার কণ্ঠ কাঁপছিল। কেন অমিত? আমি তোমার কি ক্ষতি করেছিলাম?
অমিত জোরে হাসার চেষ্টা করলেন, কিন্তু সেটা ছিল একটি ফাঁপা এবং বেসুরো হাসি। তোমরা পাগল হয়ে গেছ, এইসব কোনো ভুল বোঝাবুঝি। এই ছেলেটি, তিনি আরবের দিকে ইশারা করলেন, এই মিথ্যে বলছে, আমি এমন কিছু করিনি। রাজেশ তৃতীয় কাগজটি বের করলেন, যেটা তিনি অফিস থেকে আসার সময় পেয়েছিলেন, এবং এই হলো সেই নথি যাতে তোমার স্বাক্ষর আছে অমিত। এতে স্পষ্টভাবে লেখা আছে যে তুমি এবং ডাক্তার কাপুর মিলে মীরার চিকিৎসায় কারচুপি করেছ, তাকে এমন ওষুধ দিয়েছ যা তার চোখের জন্য ক্ষতিকারক ছিল। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং শেষ আঘাত হানলেন। আর এই নথিতে আরও একটি স্বাক্ষর আছে। এটা আমার প্রাক্তন ব্যবসায়িক অংশীদার বিবেক শর্মার, যাকে আমি 2 বছর আগে কোম্পানি থেকে বের করে দিয়েছিলাম কারণ সে তহবিল তছরূপ করছিল। অমিতের মুখ এখন সম্পূর্ণ বদলে গিয়েছিল, তার চোখে এখন ভয়ের সাথে সাথে রাগও ছিল। তুমি সবসময় সব কিছু পেয়েছ, তাই না রাজেশ? বাবার ভালোবাসা, কোম্পানির ভার আর মীরা। আর আমি সবসময় দ্বিতীয় স্থানে ছিলাম, দ্বিতীয় শ্রেণীর ভাই, দ্বিতীয় শ্রেণীর ছেলে, দ্বিতীয় শ্রেণীর মানুষ। রাজেশ তার মুষ্টি শক্ত করলেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলেন। তাহলে এটাই ছিল কারণ? হিংসা, হিসেব মেটানো? এই জন্য তুমি আমার স্ত্রীকে অন্ধ করে দিলে? অমিত হাসলেন, তার হাসিতে এখন তা স্বাভাবিক দেখানোর কোনো চেষ্টা ছিল না। হিংসা নয় রাজেশ, এটা শুধু হিংসা ছিল না, এটা ছিল ন্যায়। বাবা সবসময় আমাকে উপেক্ষা করেছেন যখন আমি তার থেকেও বেশি যোগ্য ছিলাম, এবং তারপর যখন আমি মীরাকে ভালোবাসলাম, সে আমাকে ঠুকরে দিয়ে তোমাকে বেছে নিল, সবসময় তোমাকে বেছে নিল। মীরার মুখ এখন আরও ফ্যাকাশে হয়ে গেল। ভালোবাসা? তুমি একে ভালোবাসা বলো? তুমি আমাকে হুমকি দিতে অমিত, যখন আমি একা থাকতাম তখন তুমি আসতে এবং আমাকে বিরক্ত করতে। অমিত তার চোখ মীরার দিকে স্থির রাখলেন, তাতে এখনও একটি বিকৃত ভালোবাসা ছিল। তুমি আমার হওয়া উচিত ছিল মীরা, আমরা একে অপরের জন্য তৈরি হয়েছিলাম, কিন্তু তুমি রাজেশকে বেছে নিলে, যেমন সবাই সবসময় রাজেশকে বেছে নেয়। তারপর সে হঠাৎ হাসতে শুরু করল, এমন হাসি যা রাজেশ আগে কখনো শোনেননি। আর যখন জানলাম যে তুমি আমার হতে পারবে না, তখন আমি ভাবলাম যদি তুমি রাজেশকে দেখতে না পারো, তাহলে হয়তো তুমি আমাকে দেখবে। রাজেশ তার মেজাজ হারালেন। তিনি এক লাফে অমিতের কাছে পৌঁছালেন এবং তার কলার ধরে ফেললেন। তোমার এত সাহস! তুমি আমার স্ত্রীকে অন্ধ করে দিলে শুধু এই জন্য যে সে তোমাকে ভালোবাসত না? তিনি অমিতকে জোরে ঝাঁকালেন, যার ফলে তার মাথা পেছনে ঝটকা খেল। অমিত রাজেশকে ধাক্কা দেবার চেষ্টা করলেও রাজেশের ধরা খুব শক্ত ছিল। ছাড়ো আমাকে! অমিত চিৎকার করলেন। তুমি কি জানো আমার ওপর দিয়ে কি গেছে? সবসময় তোমার ছায়ায় থাকা, সবসময় দ্বিতীয় হয়ে থাকা। আর তারপর বিবেক আমাকে একটা রাস্তা দেখালো, এমন একটা রাস্তা যার মাধ্যমে আমিও কিছু পেতে পারতাম, আমার প্রতিশোধ নিতে পারতাম। রাজেশ অমিতকে জোরে ধাক্কা দিলেন, যার ফলে সে একটি টেবিলের সাথে টক্কর খেল এবং তার ওপর রাখা ফুলদানি পড়ে ভেঙে গেল। আর বিনিময় তুমি কি পেলে অমিত? মীরার ভালোবাসা? না, তুমি এতে কি পেলে? অমিত নিজেকে সামলে নিলেন এবং এক ধাপ পেছনে সরে গেলেন। তার মুখে এখন একটি অদ্ভুত হাসি ছিল। আমি বিবেকের সমর্থন পেলাম, যে তোমার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। আমি ডাক্তার কাপুরের সাহায্য পেলাম, যাকে আমি একটি মামলা থেকে বাঁচিয়েছিলাম, এবং আমি একটি সুযোগ পেলাম এটা দেখতে যে তোমার সুখী সংসার কিভাবে ভেঙে যায়, যেমন আমার ভেঙেছিল। মীরা এখন কাঁদছিলেন, তার অন্ধ চোখ থেকে আশু অনবরত ঝরছিল। আরফ তার কাছে গিয়ে তার হাত ধরলেন, যেন একটি ছোট শিশু কোনো বড় মানুষকে সান্ত্বনা দিচ্ছে। রাজেশের কাছে এখন বিষয়টি পরিষ্কার হতে শুরু করেছিল। বিবেক, সে এর পেছনেও ছিল, সে তাকে উচকে দিয়েছিল তার বিরুদ্ধে। অমিত মাথা নাড়লেন, এখন তার চোখে একটি অদ্ভুত গর্ব ছিল। হ্যাঁ, বিবেক আমাকে বলেছিল যে সে কিভাবে এমন একটি ওষুধ তৈরি করতে পারে যা কাউকে ধীরে ধীরে অন্ধ করে দিতে ধরা না পড়ে। আমরা ডাক্তার কাপুরের সাহায্যে এটা মীরার খাবারে মেশানো শুরু করলাম এবং ধীরে ধীরে তার চোখ দুর্বল হতে লাগল। রাজেশ তার মুষ্টি এত জোরে বাঁধলেন যে তার নখ তার হাতের তালুতে বিঁধে গেল। তুমি তুমি আমাদের বিশ্বাস ভেঙেছ অমিত, তুমি তোমার নিজের ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। অমিত ঠাট্টা করে বললেন, বিশ্বাস? তুমি যখন আমাকে কোম্পানিতে অংশীদারিত্ব দিলে না, তখন কোথায় ছিল তোমার বিশ্বাস? তুমি যখন আমাকে সবসময় দ্বিতীয় স্থানে রাখলে, তখন কোথায় ছিল তোমার ভরসা? রাজেশ চুপ রইলেন, তার ভেতরে এখন শুধু রাগ আর দুঃখের মিশ্রণ ছিল। অমিত তার পকেটে হাত দিলেন এবং একটি ছোট শিশি বের করলেন। আর এখন ভাই, আমি তোমাকে আরও একটি গোপন কথা বলছি। মীরার অন্ধত্বের চিকিৎসা আছে। হ্যাঁ, চিকিৎসা আছে, এটাই আছে এই শিশিতে। তিনি শিশিটি হাওয়ায় দুলালেন। বিবেক এটাকেও তৈরি করেছিল, একটি অ্যান্টিডোট। কিন্তু এটা নেওয়ার আগে তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে, এমন একটি সিদ্ধান্ত যা তোমার জীবন বদলে দেবে। রাজেশের চোখ সেই ছোট শিশির উপর স্থির ছিল, যা অমিত তার হাতে দোলাচ্ছিলেন।
তার মাথায় একটি ঝড় বইছিল। এটা কি সত্য হতে পারে? মীরার দৃষ্টি কি ফিরে আসতে পারে, নাকি এটাও অমিতের আরও একটি মিথ্যা ছিল? কোন সিদ্ধান্ত? রাজেশ ধীরে স্বরে জিজ্ঞেস করলেন, তার কণ্ঠে স্থিরতা রাখার চেষ্টা করতে করতে। অমিতের ঠোঁটে একটি নিষ্ঠুর হাসি ছড়িয়ে পড়ল। খুব সহজ ভাই, কোম্পানির 50% শেয়ার আমার নামে করে দাও। আমাকে সেটা দাও যা সব সময় আমার হওয়া উচিত ছিল। তিনি শিশিটি তার মুঠো লাভক্ত করলেন। তখন আমি তোমাকে এই শিশি দেব এবং মীরা আবার দেখতে পাবে। মীরা, যিনি এতক্ষণ চুপ ছিলেন, হঠাৎ বলে উঠলেন, না রাজেশ, তুমি তোমার কষ্ট আর্জিত কোম্পানি এই প্রতারককে দিতে পারো না। অমিত মীরার দিকে তাকালেন। তার চোখে রাগ এবং ভালোবাসার অদ্ভুত মিশ্রণ ছিল। তোমার চোখের আলোর মূল্য আছে মীরা, এবং রাজেশকে সেই মূল্য দিতে হবে। আরব, যে এতক্ষণ শান্ত দাঁড়িয়েছিল, এক ধাপ এগিয়ে এলো। সে মিথ্যা বলছে, সে ধীরে ধীরে বলল, কিন্তু তার কণ্ঠে একটি অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। সবাইয়ের নজর এখন সেই ছোট ছেলেটির উপর স্থির হল। অমিত ভ্রু কুচকালেন। তুই কি জানিস ছেলে? তুই তো শুধু একটি গরিব বস্তিবাসী। আরব তার ভয় পাওয়ার কোনো সংকেত দেয়নি। আমার দিদিমা ডক্টর কাপুরের ক্লিনিকে কাজ করতেন। তিনি আমাকে সব কিছু বলেছিলেন, এমনকি বিবেক সাহেবের সম্পর্কেও, যিনি এই ওষুধগুলো তৈরি করতেন। সে ধীরে ধীরে অমিতের দিকে এগিয়ে গেল, এবং তিনি আমাকে এটাও বলেছিলেন যে কোনো অ্যান্টিডোট নেই। আপনি মিথ্যা বলছেন। অমিতের মুখ উত্তেজনায় ভরে গেল। তুই কি বাজে কথা বলছিস? বিবেক নিজে এটা তৈরি করেছে, এটা কাজ করে। আরব মাথা নাড়ল। না, এটা কাজ করে না। আপনার শিশিতে কোনো ওষুধ নেই, শুধু রং মেশানো জল আছে। আমার দিদিমা আমাকে বলেছিলেন যে বিবেক সাহেব অ্যান্টিডোট তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তবুও তিনি আপনাকে বিশ্বাস করিয়েছিলেন যে এটা কাজ করবে, যাতে আপনি এটা রাজেশ সাহেবকে ব্ল্যাকমেল করার জন্য ব্যবহার করতে পারেন। রাজেশ আরবের দিকে তাকালেন। তার মুখে অবিশ্বাস এবং আশার মিশ্রণ ছিল। তুমি কিভাবে জানো? আরব তার পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল। এই হলো প্রমাণ। বিবেক সাহেবের একটি ডায়েরির পাতা, যা আমার দিদিমা যত্ন করে রেখেছিলেন। সেই কাগজটি খুলে রাজেশকে দিল। এতে স্পষ্টত লেখা আছে যে অ্যান্টিডোটের সূত্র ব্যর্থ হয়েছে। স্নায়ুতন্ত্রের যে ক্ষতি হয়েছে তা ঠিক করা যাবে না। রাজেশ কাগজটি পড়লেন। তার মুখের রং উড়ে গেল। অমিতের চোখে এখন প্রথমবারের মতো ভয় দেখা যাচ্ছিল। না, এটা মিথ্যা। বিবেক আমাকে বলেছিল যে এটা কাজ করে। মীরা তার স্বামীর হাত ধরলেন। রাজেশ, আমার বিশ্বাস আরব ঠিক বলছে। আমিও ডক্টর কাপুরের ক্লিনিকে বিবেককে অনেকবার দেখেছিলাম যখন আমার চিকিৎসা চলছিল। সে সবসময় অমিতের সাথে থাকত, কিছু ধীরে সরে কথা বলতো। অমিত এখন বিরক্ত হচ্ছিল। তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল। এইসব বাজে কথা, এই ছেলেটি মিথ্যা বলছে। সে শিশিটি হাওয়ায় দোলালেন। এটাই মীরার জন্য একমাত্র চিকিৎসা, এবং যদি তুমি এটা চাও তাহলে আমার শর্ত মানতে হবে। রাজেশ গভীর শ্বাস নিলেন। তার মাথায় হঠাৎ একটি চিন্তা এলো। ঠিক আছে অমিত, তিনি ধীরে সরে বললেন, আমি তোমার শর্ত মানতে প্রস্তুত। রাজেশ, না! মীরা চিৎকার করে উঠলেন। রাজেশ তার স্ত্রীর হাত আশ্বস্ত করলেন। আমার উপর ভরসা রাখো মীরা। তারপর তিনি অমিতের দিকে ফিরলেন। আমি তোমাকে 50% শেয়ার দিতে প্রস্তুত, কিন্তু প্রথমে আমি চাই যে এই অ্যান্টিডোট কাজ করে তার প্রমাণ দাও। অমিতের চোখে চমক এলো। কেমন প্রমাণ? রাজেশ এক মুহূর্ত অমিতকে ঘুরে দেখলেন, তারপর বললেন, তুমি এটা পান করে দেখাও। ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। অমিতের মুখের রং বদলে গেল। কি? আমি কেন পান করব এটা? আমি তো অন্ধ নই। রাজেশ এক ধাপ এগিয়ে গেলেন। যদি এটা শুধু একটি অ্যান্টিডোট হয়, তাহলে তোমার এটা পান করতে কি অসুবিধা হবে? যদি এটা ক্ষতিকারক না হয়, তাহলে তোমার এটা পান করতে কি সমস্যা হবে? যদি এটি ক্ষতিকারক না হয়, তবে তোমার ভয় পাওয়া উচিত কেন? অমিত এক পা পেছনে সরে গেলেন। এখন তার মুখে আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি কেন পান করব এটা? এটা তো মীরার জন্য। আরব ধীরে ধীরে বললেন, কারণ আপনি জানেন এর মধ্যে কি আছে, তাই না? আপনি জানেন যে বিবেক সাহেব আপনাকে ধোঁকা দিয়েছেন। রাজেশ আরও এক পা এগিয়ে গেলেন। যদি তুমি এটা পান না করো, তাহলে আমি ধরে নেব যে আরব ঠিক বলছে এবং এই শিশিতে কিছু বিপজ্জনক আছে। অমিতের হাত থেকে শিশিটি পিছলে গেল এবং মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। তার ভেতরের তরল পদার্থ মেঝেতে ছড়িয়ে পড়ল। এটা একটি দুর্ঘটনা ছিল, সে তোতলাতে তোতলাতে বলল। রাজেশ সঙ্গে সঙ্গে অমিতের কলার ধরে ফেললেন। না, এটা ছিল তোমার অপরাধের স্বীকারোক্তি। তার কণ্ঠে এখন কোনো দয়া ছিল না। তুমি আমার স্ত্রীকে অন্ধ করেছ, তার জীবন নষ্ট করে দিয়েছ, এবং এখন তুমি আমাকে ধোঁকা দেবার চেষ্টা করছিলে। অমিত রাজেশকে ধাক্কা দেবার চেষ্টা করলেন, কিন্তু তিনি খুব শক্তিশালী ছিলেন। ছাড়ো আমাকে, তুমি কিছু করতে পারবে না।
আমার কাছে প্রমাণ আছে যা তোমাকেও ফাঁসাতে পারে। রাজেশ অমিতকে দেয়ালের দিকে ঠেলে দিলেন। কোন প্রমাণ? অমিত হাসলেন। তার হাসিতে এখন একটি বিপজ্জনক তীক্ষ্ণতা ছিল। তোমার কি মনে হয় রাজেশ, আমি সবকিছু পরিকল্পনা ছাড়া করেছি? আমার কাছে তোমার দুর্নীতির প্রমাণ আছে। সেই টেন্ডারগুলো যা তুমি ম্যানিপুলেট করেছো, সেই ট্যাক্স ছাড় যা তুমি অবৈধভাবে হাসিল করেছো। রাজেশ অমিতকে ছেড়ে দিলেন। তার চোখে এখন বিস্ময়। কি বাজে কথা বলছো? আমি কখনো কোনো দুর্নীতি করিনি। অমিত আবার হাসতে শুরু করলেন। এখন তার হাসিতে উন্মাদনা ছিল। তোমার কি মনে হয় ভাই, আমি শুধু তোমার স্ত্রীকে অন্ধ করেছি? না, আমি তোমার চারপাশের প্রত্যেকটি খেলা বদলে দিয়েছি। তিনি তার পকেট থেকে একটি ইউএসবি ড্রাইভ বের করলেন। এতে সেই সমস্ত নথি আছে যা তোমাকে জেলে পাঠাতে পারে। নথি যাতে তোমার স্বাক্ষর আছে, যা আমি আর বিবেক মিলে তৈরি করেছি। রাজেশ এখন তার হাঁটুতে দুর্বলতা অনুভব করছিলেন। অমিত কি সত্যিই এত এগিয়ে গেছে? আরব ধীরে ধীরে অমিতের দিকে এগিয়ে গেল। আপনি মিথ্যা বলছেন, সে আবার বলল। আমার দিদিমা আমাকে বলেছিলেন যে আপনি সবসময় এমন কথা তৈরি করেন যা সত্য হয় না। বিবেক সাহেবও তার ডায়েরিতে লিখেছিলেন যে আপনি কখনো রাজেশ সাহেবের বিরুদ্ধে কোনো প্রমাণ তৈরি করেননি। আপনি শুধু তাকে ভয় দেখাচ্ছেন। অমিত রাগের সাথে আরবের দিকে তাকালেন। তুই আবার মাঝে চলে এলি ছেলে? তোর দিদিমা, সে তো এখন মরে গেছে, তাই না? মরে গেল কেন? কারণ সে অনেক কিছু দেখে নিয়েছিল, অনেক কিছু জেনে নিয়েছিল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আরবের মুখের রং উড়ে গেল। তার চোখে জল এলো। আপনি আপনি আমার দিদিমাকে? অমিত হাসতে শুরু করলেন। এখন তার হাসিতে কোনো সংযম ছিল না। সেই বুড়ি আমার রাস্তায় চলে এসেছিল। সে হুমকি দিয়েছিল যে সে সব কিছু পুলিশকে বলে দেবে। এবং এখন তোমরা সবাই আমার রাস্তায় চলে এসেছ। রাজেশ সঙ্গে সঙ্গে মীরাকে নিজের পেছনে করলেন। তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল। অমিত, পাগল হয়েও না, এখনও সময় আছে পিছু হটার। অমিত ছুরিটি হাওয়ায় দোলালেন। পিছু হটার? এখন কোথায় রাজেশ? সব কিছু শেষ হয়ে গেছে। আমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু যদি আমি যাচ্ছি তাহলে তুমিও আমার সাথে যাবে। তিনি রাজেশের দিকে এগিয়ে যেতে লাগলেন। তার চোখে এখন শুধু পাগলামি ছিল। রাজেশ পিছু হটার চেষ্টা করলেন, কিন্তু তার পেছনে ছিল মীরা, যিনি অন্ধ হওয়ার কারণে বিপদ দেখতে পাচ্ছিলেন না। ঠিক তখনই আরব একটি সাহসী পদক্ষেপ নিল। সে অমিত এবং রাজেশের মাঝে এসে দাঁড়াল। তার ছোট্ট শরীর একটি ঢালের মতো দাঁড়িয়েছিল। থেমে যান, সে অপ্রত্যাশিত দৃঢ়তার সাথে বলল। আপনি এটা করবেন না। অমিত থেমে গেলেন, হয়তো ছেলেটির সাহস দেখে বিস্মিত হয়ে। আমার রাস্তা থেকে সরে যা ছেলে, নইলে তুইও তোর দিদিমার সাথে দেখা করতে চলে যাবি। আরব নড়ল না। আমার দিদিমা আমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি সত্য সামনে আনব, যাই হোক না কেন। আমি আপনাকে এই পরিবারের আর ক্ষতি করতে দেব না। রাজেশ এই সুযোগ দেখলেন এবং হঠাৎ এগিয়ে গিয়ে অমিতের হাত ধরে নিলেন, যেখানে ছুরি ছিল। দুই ভাইয়ের মধ্যে একটি তীব্র ধস্তাধস্তি শুরু হয়ে গেল। দুজনেই ছুরির ওপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করছিলেন। মীরা চিৎকার করে উঠলেন। তার কণ্ঠে আতঙ্ক ছিল। কি হচ্ছে রাজেশ? আরব মীরার হাত ধরলেন এবং তাকে একটি নিরাপদ কোণে নিয়ে গেলেন। আপনি এখানে নিরাপদ থাকুন আন্টি, আমি সাহায্য আনছি। রাজেশ এবং অমিত এখন মেঝেতে পড়ে গিয়েছিলেন। দুজনেই তাদের পুরো শক্তি দিয়ে লড়ছিলেন। অমিত, যার মধ্যে এখন এক পাগলের শক্তি ছিল, রাজেশের হাত কেটে দিলেন। রাজেশ ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে তার ধরা ঢিলে করে দিলেন, যা অমিতকে সুবিধা দিল। এখন তোমার খেলা শেষ ভাই, অমিত ঘেউ ঘেউ করে বললেন, ছুরিটি রাজেশের গলার দিকে বাড়াতে বাড়াতে। ঠিক তখনই ঘরে পুলিশের সাইরেনের শব্দ প্রতিধ্বনিত হল এবং বাইরে থেকে বেশ কয়েকজন পুলিশ অফিসারের কণ্ঠস্বর আসতে লাগল। অমিত ঘাবড়ে গিয়ে পেছনে তাকালেন। এটি এক মুহূর্তের বিভ্রান্তি ছিল, কিন্তু রাজেশের জন্য যথেষ্ট ছিল। তিনি অমিতকে একটি জোরদার ধাক্কা দিলেন, যার ফলে সে পেছনে পড়ে গেল এবং ছুরি তার হাত থেকে ছিনিয়ে গেল। ঘরের দরজা ভেঙে গেল এবং বেশ কয়েকজন পুলিশ অফিসার ভেতরে প্রবেশ করলেন। কেউ নড়বেন না, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আদেশ দিলেন। মুম্বাইয়ের গভীর রাত এবং নতুন ভোরের সূচনা। মুম্বাইয়ের রাত এখন গভীর হয়ে গিয়েছিল। রাজেশের বাংলোর বাইরে পুলিশের গাড়িগুলো তখনও দাঁড়িয়েছিল। তাদের লাল নীল বাতিগুলো জ্বলছিল, যা দূর থেকেও দেখা যাচ্ছিল। অমিতকে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়েছিল। তার মুখে হাড় এবং ক্রোধের মিশ্রণ ছিল। রাজেশ তার ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন। তার হাতে ড্রেসিং করা ছিল, যেখানে অমিত তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন। মীরা তার পাশে ছিলেন। তার অন্ধ চোখগুলো এখনও আশুতে ভেজা ছিল। আরব ধীরে ধীরে এক কোণে বসেছিল। তার মুখে এখন একটি অদ্ভুত শান্তি ছিল, যেন সে তার দিদিমার কাছে করা প্রতিশ্রুতি পূরণ করেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর শর্মা তার নোটবুক বন্ধ করলেন।
আপনার জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে শ্রী রাজেশ। এখন আমরা ডক্টর কাপুর এবং বিবেক শর্মাকেও গ্রেপ্তার করব। তিনি আরবের দিকে ইশারা করলেন। এবং এই ছেলেটি, আপনি বলেছেন যে এর কাছে প্রমাণ ছিল। রাজেশ আরবের দিকে তাকালেন। তার চোখে কৃতজ্ঞতা ছিল। হ্যাঁ, আরব আমাদের অনেক সাহায্য করেছে। তার দিদিমা ডক্টর কাপুরের ক্লিনিকে নার্স ছিলেন এবং তিনি সব প্রমাণ সংগ্রহ করেছিলেন। অমিত এবং তার সঙ্গীরা তাকে হত্যা করেছে, কিন্তু প্রথমে তিনি আরবকে সবকিছু জানিয়ে দিয়েছিলেন। ইন্সপেক্টর শর্মা সহানুভূতির সাথে মাথা নাড়লেন। একজন সাহসী ছেলে। তার সাক্ষ্য ছাড়া হয়তো আমরা কখনো সত্য পর্যন্ত পৌঁছতে পারতাম না। তিনি রাজেশকে একটি কার্ড দিলেন। কাল আপনাকে থানায় আসতে হবে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য। রাজেশ কার্ডটি নিলেন এবং ইন্সপেক্টর শর্মার হাত ধরলেন। আপনাকে অনেক ধন্যবাদ ইন্সপেক্টর শর্মা। যদি আরব আপনাকে ফোন না করত তাহলে হয়তো আজ রাতে কিছু ভয়ানক ঘটে যেত। ইন্সপেক্টর মুচকি হেসে বললেন, এই ছেলেটি সঠিক সময়ে বিচক্ষণতার সাথে কাজ করেছে। আমরাই দেখাভাল করব, আপনি চিন্তা করবেন না। এই বলে তিনি বাকি পুলিশ সদস্যদের সাথে চলে গেলেন। যখন বাড়িতে শুধু রাজেশ, মীরা এবং আরব থেকে গেলেন, তখন একটি আবেগঘন নীরবতা ছেয়ে গেল। রাজেশ তার স্থির হাত ধরলেন এবং ধীরে ধীরে বললেন, মীরা, আমাকে ক্ষমা করে দাও। আমার অমিতকে সন্দেহ করা উচিত ছিল। যদি আমি সতর্ক থাকতাম তাহলে হয়তো এই সব কিছু হতো না। মীরা তার স্বামীর হাত নিজের গালে রাখলেন। তার অন্ধ চোখ থেকে আঁসু ঝরছিল। এটা তোমার দোষ ছিল না রাজেশ। তুমি অমিতকে তোমার ভাই মনে করতে। কেউ নিজের ভাইয়ের উপর এত বড় সন্দেহ করে না। রাজেশ গভীর শ্বাস নিলেন। তার হৃদয় ভারী ছিল, শুধু মীরার ব্যথার কারণে নয়, বরং তার ভাইয়ের বিশ্বাসঘাতকতার কারণেও। কিন্তু এখন তোমার চোখ, তার কণ্ঠ আবেগে ভরে গেল। মীরা তার স্বামীর মুখ স্পর্শ করলেন। তার আঙুলগুলো তার মুখের রেখাগুলো অনুভব করছিল। রাজেশ, আমার চোখ ভুলেই দেখতে না পারুক, কিন্তু আজ আমি সত্যিই দেখেছি যে তুমি কে। তুমি আমাকে বাঁচানোর জন্য তোমার কোম্পানি দিয়ে দিতে চেয়েছিলে, যদিও তুমি জানতে যে অ্যান্টিডোট হয়তো নকল। আরব, যে এতক্ষণ চুপচাপ বসেছিল, ধীরে ধীরে উঠল এবং তাদের কাছে এলো। আন্টি, আপনার চোখের জন্য হয়তো কোনো চিকিৎসা না থাকতে পারে, কিন্তু আপনার কাছে এমন কিছু আছে যা অনেক মানুষের কাছে নেই। একজন এমন মানুষ যিনি আপনাকে সত্যিই ভালোবাসেন। মীরা হাসলেন। তার অন্ধ চোখে একটি নতুন ঔজ্জ্বল্য এলো। তুমি ঠিক বলছো আরব, আর তোমার কাছেও এমন একটি জিনিস আছে যা খুব কম মানুষের কাছে থাকে, সাহস এবং সত্যের পক্ষে দাঁড়ানোর শক্তি। রাজেশ আরবের কাঁধে হাত রাখলেন। তার চোখ এখন আঁসুতে ভরে গিয়েছিল। তুমি আমাদের অনেক সাহায্য করেছ আরব। তোমার দিদিমা তোমার উপর খুব গর্বিত হবেন, কিন্তু এখন তুমি একা, তোমার কি হবে? আরব নিচে তাকালেন। তার চোখে ব্যথা এবং আশার মিশ্রণ ছিল। আমি ধারাবি ফিরে যাব সাহেব। সেখানে আমার কিছু বন্ধু আছে যারা আমাকে সাহায্য করবে। রাজেশ এবং মীরা একে অপরের দিকে তাকালেন। যদিও মীরা তার স্বামীকে দেখতে পারছিলেন না, কিন্তু তিনি অনুভব করলেন যে তারা দুজনেই একই চিন্তা করছেন। রাজেশ হঠাৎ বললেন, না আরব, আমি চাই তুমি এখানে থাকো, আমাদের সাথে। আরবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কি? কিন্তু সাহেব? মীরা এগিয়ে গিয়ে আরবের হাত ধরলেন। তোমার দিদিমা তোমাকে আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি নিয়েছিলেন, তাই না? কিন্তু তিনি শুধু আমার চোখের কথা বলছিলেন না, তিনি চেয়েছিলেন যে তুমি আমাকে সত্য দেখতে শেখাও, এবং তুমি তা করে দেখিয়েছ। রাজেশ তার কথা চালিয়ে গেলেন। আরব, তোমার কাছে সেই জ্ঞান এবং বোধ আছে যা অনেক বড় মানুষের কাছেও নেই। তোমার দিদিমা তোমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমরা চাই তুমি এখানে থাকো, আমাদের পরিবারের অংশ হও। আরবের ঠোঁট কাঁপতে লাগল এবং তার চোখ থেকে আঁসু ঝরতে লাগল। কিন্তু আমি তো আপনার পরিবারের অংশ কিভাবে হতে পারি সাহেব? আমি তো শুধু একজন গরিব ছেলে, ধারাবি থেকে। মীরা আরবকে নিজের বাহুতে জড়িয়ে নিলেন, তার আঁসু নিজের মুখে অনুভব করতে করতে। পরিবার রক্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তৈরি হয় আরব। আর তুমি যে সাহস এবং ভালোবাসা দেখিয়েছ, তা তোমাকে আমাদের পরিবারের অংশ করার জন্য যথেষ্ট। রাজেশও এগিয়ে গিয়ে তার স্ত্রী এবং আরবকে নিজের বাহুতে জড়িয়ে নিলেন। তারা তিনজন সেখানেই বসে রইলেন, একে অপরকে আঁকড়ে ধরে, যেন তারা একটি নতুন পরিবারের জন্ম দিচ্ছেন। এমন একটি পরিবার যা বিশ্বাসঘাতকতা এবং ব্যথা থেকে উত্থান হয়ে ভালোবাসা এবং বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয়েছিল।
একটি নতুন দিনের আলো এবং গভীর উপলব্ধি। কয়েক সপ্তাহ পর রাজেশ একজন নতুন ডাক্তার খুঁজলেন, এমন একজন যাকে তিনি সাবধানে বেছে নিয়েছিলেন, যার খ্যাতির ওপর কোনো সন্দেহ ছিল না। ডাক্তার মীরার চোখের পরীক্ষা করে বললেন যে তার দৃষ্টি ফিরে আসার সম্ভাবনা খুব কম। স্নায়ুতন্ত্রের যে ক্ষতি হয়েছিল তা ঠিক করা প্রায় অসম্ভব ছিল। যখন তারা ক্লিনিক থেকে বাইরে বেরোলেন, মীরা তার স্বামীর হাত ধরেছিলেন এবং অন্যদিকে আরও ভাটছিল। বাইরে রোদে দাঁড়িয়ে মীরা নিজের মুখ সূর্যের দিকে করলেন, উষ্ণতা অনুভব করতে করতে। আপনি ঠিক আছেন আন্টি? আরব জিজ্ঞেস করলেন, তার স্বরে উদ্বেগ ছিল। মীরা মুচকি হেসে বললেন, হ্যাঁ আরব, আমি একেবারে ঠিক আছি। জানো, আমি অনুভব করেছি যে যে জিনিসগুলো আমরা দেখি সেগুলো সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় না। কখনো কখনো যা আমরা অনুভব করি তা বেশি সত্য হয়। রাজেশ তার স্ত্রীর কাঁধে হাত রাখলেন। তার চোখ ভালোবাসায় ভরা ছিল। তুমি ঠিক বলছো মীরা, আমিও অনেক কিছু শিখেছি এই সপ্তাহগুলোতে। আমি সবসময় আমার কাজ, আমার কোম্পানিতে এত ব্যস্ত ছিলাম যে আমি কখনো সত্যিই দেখিনি যে আমার চারপাশে কি ঘটছে, এমনকি আমার নিজের ভাইকেও না। আরব ধীরে ধীরে বলল, আমার দিদিমা বলতেন যে অন্ধত্ব শুধু চোখে হয় না, কখনো কখনো আমরা হৃদয় থেকে অন্ধ হয়ে যাই এবং সেটা বেশি বিপজ্জনক হয়। মীরা আরবের মাথায় ভালোবাসার সাথে হাত বুলিয়ে দিলেন। তোমার দিদিমা খুব জ্ঞানী ছিলেন আরব। তিনি চলে যাননি, তিনি তোমার ভেতরে বেঁচে আছেন, তোমার কথায়, তোমার বোধের মধ্যে। তারা তিনজন চুপচাপ গাড়ির দিকে এগিয়ে গেলেন। রাজেশের মনে তখনও অমিত এবং তার বিশ্বাসঘাতকতার ব্যথা ছিল। কোর্টে মামলা চলছিল এবং অমিত, ডাক্তার কাপুর এবং বিবেকের দীর্ঘ সাজা হওয়ার কথা ছিল। কিন্তু আজ এই মুহূর্তে রাজেশ অনুভব করলেন যে জীবনে কিছু হারানোর সাথে সাথে কিছু পাওয়াও যায়। তিনি তার স্ত্রী এবং আরবকে দেখলেন। দুজনেই আলাদাভাবে তার জীবনে এসেছিল, কিন্তু এখন দুজনেই তার পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিল। মীরার চোখ ভোলেই দেখতে না পারুক, কিন্তু তার ভালোবাসা এখন আগের থেকেও গভীর ছিল। আর আরব, এক অনাথ ছেলে যে তাদের বাঁচিয়েছিল, এখন তাদের জীবনে এক নতুন আলো এনেছিল। গাড়িতে বসার সময় আরব হঠাৎ বললেন, আপনি জানেন সাহেব, আমার দিদিমা বলতেন যে সত্যিকারের অলৌকিকতা সেগুলো নয় যা আমাদের চোখ দেখে, সত্যিকারের অলৌকিকতা সেগুলো যা আমাদের হৃদয় অনুভব করে। রাজেশ গভীর শ্বাস নিলেন এবং হাসলেন। আর হয়তো এটাই আসল অলৌকিকতা আরব, আমরা তিনজন এত আলাদা হওয়া সত্ত্বেও একটি পরিবার হয়ে গেলাম। মীরা তার স্বামী এবং আরবের হাতগুলো ধরলেন, তার মুখে একটি শান্ত হাসি ছিল। সাহেব, আমি আপনাকে বলেছিলাম না আমি আপনার স্ত্রীর চোখের আলো ফিরে আনতে পারি? আরব দুষ্টু স্বরে বললেন, আমি প্রতিশ্রুতি পূরণ করেছি তাই না? রাজেশ আরবের দিকে বিস্ময়ে তাকালেন, তারপর ধীরে ধীরে হাসতে শুরু করলেন। হ্যাঁ আরব, তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করেছ। তুমি আমাদের সত্যি দেখতে শিখিয়েছ, আর এটা কোনো ডাক্তার বা ওষুধ শেখাতে পারত না। যেমন যেমন গাড়ি মুম্বাইয়ের ভিড়ভাট্টা রাস্তাগুলোতে এগিয়ে গেল, রাজেশ অনুভব করলেন যে জীবন কখনো কখনো আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু যদি আমরা আমাদের হৃদয়কে খোলা রাখি তবে তা আমাদের এমন উপহারও দেয় যা আমরা কখনো কল্পনাও করিনি। মীরা, যিনি এখন আরবের সাথে পেছনের সিটে বসেছিলেন, ধীরে ধীরে গুনগুন করছিলেন একটি প্রার্থনা, অথবা হয়তো একটি ধন্যবাদ সেই অদ্ভুত ভাগ্যকে যা তবে জীবনকে বদলে দিয়েছিল। সাহেব, আমি আমার স্ত্রীকে না দেখার ব্যথা দিয়েছিলাম, রাজেশ হঠাৎ বললেন, যেন নিজের সাথে কথা বলছেন। কিন্তু আপনি আমাকে তা দিয়েছেন যার মাধ্যমে আমি আমার স্ত্রীকে প্রথমবারের মতো সত্যিই দেখলাম। তার চোখ থেকে আঁসু গড়িয়ে পড়ল, কিন্তু এবার তা ব্যথার আঁসু ছিল না, বরং একটি গভীর উপলব্ধির ছিল, সেই সত্যের যা তিনি অনুভব করেছিলেন। সাহেব, আমি আপনার স্ত্রীর চোখের আলো ফিরে আনিনি, আরব ধীরে ধীরে বলল। আমি শুধু আপনাকে সত্য দেখতে শিখিয়েছি। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমরা সেখান থেকে পাই যেখানে আমরা আশা করি না। একজন গরিব ছেলে, যার কাছে দুনিয়ার চোখে কিছুই ছিল না, শিখিয়ে দিল যে দেখা শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে হয়। রাজেশ এবং মীরার গল্প আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। আপনি কি আপনার সবচেয়ে কাছের মানুষের উপর ভরসা করার সময় কখনো সন্দেহ করেন? আপনি কি তাদের কথাগুলোকে সত্য বলে ধরে নেন, নাকি আপনি সত্যের সন্ধান করেন, তা যতই বেদনাদায়ক হোক না কেন? যখন আমরা মীরার অন্ধকার জগৎকে দেখি, তখন আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি, আমরাও কি আমাদের জীবনে কোনো ধরনের অন্ধত্বে ভুগছি না? আমরাও কি সেই লোকদের প্রতি অন্ধ হয়ে গেছি যারা আমাদের আঘাত করছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কি সেই আরবের মতো সাহস দেখাতে পারি যে সত্যের জন্য দাঁড়িয়েছিল, ফলাফল যাই হোক না কেন? এই প্রশ্নগুলো আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হতে থাকে, আমাদের মনে করিয়ে দেয় যে আসল অলৌকিকতা আমাদের হৃদয়ে ঘটে, আমাদের চোখে নয়। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, যাতে আমরা আপনার জন্য এমন মর্মস্পর্শী গল্প আনতে থাকি। মনে রাখবেন, প্রতিটি অন্ধকারের পরে আলো আসে এবং প্রতিটি ব্যথার পেছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে। যেমন আরব বলল, সত্যিকারের অলৌকিকতা সেগুলো নয় যা আমাদের চোখ দেখে, সত্যিকারের অলৌকিকতা সেগুলো যা আমাদের হৃদয় অনুভব করে।